সবাইকে স্বাগতম। তো দেখো, আজকে আমাদের অধ্যায় 7 ভার্সি মাস্টার ক্লাসের লেকচার 1। এই অধ্যায়ে টোটাল আমাদের দুইটা পার্ট আছে বা দুইটা লেকচার আছে, লেকচার 1 আর লেকচার 2। তোমরা জানো যে শর্ট সিলেবাস হওয়ার কারণে এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ অধ্যায়টা পড়ার কথা না, আমরা শুধুমাত্র সলিডের পার্টটা পড়বো, মানে যেখানে তোমার কঠিন বস্তুর বিভিন্ন ব্যাপার স্যাপার সেগুলো। এখানে কোনো পানি বা গ্যাস এই কন্টেন্ট গুলো আসবে না, শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে যা কিছু হয় সেগুলো। এখন যা কিছু আছে বলতে মোটামুটি আমাদের এখানে দেখো টোটাল টাইপ বা টপিক তুমি যেটাই বলো আছে হচ্ছে 7টা। কিছু কিছু চ্যাপ্টারে হয়তো বা আমরা দেখে আসছি যেখানে মোটামুটি প্রত্যেকটাই 3 স্টার 3 স্টার এই লেভেলে হয়, কিন্তু এই চ্যাপ্টারে 3 স্টার মাত্র একটা জায়গায়, এখানে একটা মাত্র জায়গা 3 স্টার, মানে টাইপকে অনেক বেশি ইম্পর্টেন্ট ভাববা আর বাকিগুলাকে বেল দিবা না, ব্যাপারটা এমন না। তার কারণে ইয়াং এর গুণাঙ্ক বের করতে গেলে বিকৃতি বা পীড়ন বুঝাই লাগবে। আর স্থিতিস্থাপকতা যদি বেসিক তুমি টপিকই না বুঝো, তুমি তাহলে গুণাঙ্ক করবা কিভাবে? তার মানে আলটিমেটলি সবই ইম্পর্টেন্ট, কাউকে বাদ দেওয়া যাবে না। কিন্তু তারপরও কেন আমরা তোমাকে 3 স্টার গুলো দিয়ে দিই, এটা ওয়ার্নিং যে তুমি এই জায়গাটায় একটু ফোকাসটা বেশি রাখো, এই জন্য আর কি। আচ্ছা, তাহলে কোথা থেকে আমাদের কি কি পড়া উচিত তোমাকে একবার একটু সিম্পলি ওভারভিউ দিয়ে যাই। স্থিতিস্থাপকতা এই জিনিসটা হচ্ছে আসলে যে কোনো ম্যাটেরিয়াল তার যে শেপটা রিটেইন করতে চায়, এই কথা মানে হইলো সে যেরকম সে সেরকমই থাকতে চায়। এই বৈশিষ্ট্যটি হচ্ছে ম্যাটেরিয়ালের জন্য স্থিতিস্থাপকতা। বা আরেকটু ক্লিয়ার করে বলা উচিত সেটা হচ্ছে, যদি কোনো বস্তুর উপরে যে তুমি বাহ্যিকভাবে একটা বল প্রয়োগ করতেছো, এক্সটার্নাল ফোর্স, যদি এইটাকে আমরা উইথড্র করি, আর আমি তো এতগুলা কেন ইংলিশ টার্ম বলতেছি, তার কারণ চিন্তা করতে সুবিধা হবে। এক্সটার্নাল ফোর্সকে উইথড্র করলে বা বাহ্যিক বলকে অপসারণ করলে সে যদি তার আগের অবস্থায় ব্যাক যেতে চায়, তখন সেই ব্যাপারটাকে বলি আমরা স্থিতিস্থাপকতা, অর্থাৎ ওই ম্যাটেরিয়ালের নিজের বৈশিষ্ট্য হচ্ছে এটা। যেমন ধরা যাক, যদি আমরা সোফার কথা বলি, সোফায় তুমি বসে পড়ো, সোফা একটু ডেবে যায়, তুমি যদি উঠে যাও তখন সোফা আবার আগের জায়গায় ফেরত আসে বা আসতে চায়। এই যে প্রবণতা, এই জিনিসটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। কেউ ধরো নতুন নতুন সোফায় মাত্র বসছো, উঠে গেছো, সাথে সাথে আগের জায়গায় চলে আসছে। কিন্তু দিনের পর দিন, 3-4 মাস বা ধরো বছর খানেক, ধরো বছর খানেক পরে তুমি সোফায় বসলে সোফা ডেবে তো যায়, কিন্তু যখন উঠে যাবা, বলটাকে অপসারণ করবা, তখন দেখবা সোফা ঠিক আগের মতো উঠে আসতে পারে না, একটু নিচে থেকে যায়, একটু ডেবে যায়। এই যে ডেবে যাওয়া বা উঠে আসতে না পারা, এটা হচ্ছে সিম্পলি টায়ার্ডনেস, এটাকে বলা হয় স্থিতিস্থাপকতার ক্লান্তি। এই যে বলি না, আমাদের জামা কাপড় ইলাস্টিক, টানলে বড় হয়, ছাড়লে আগের জায়গায় যায়, মেন কথা আগের জায়গায় যাওয়ার টেন্ডেন্সি। প্রত্যেকটা বস্তুর মধ্যে কিন্তু এই স্থিতিস্থাপকতার কিছুটা হলে বৈশিষ্ট্য আছে। যেমন ধরো আমাদের স্কিন, এই স্কিনও কিন্তু এটা আছে। তুমি চাই তোমার হাতে এভাবে পুশ করতে পারো, দেখবা আগে হাতটা ডেবে গেছে, উঠাই ফেললে আবার মোটামুটি আগের জায়গাতেই চলে আসে। কিন্তু বয়সের সাথে প্রবলেম শুরু হয়। হয়তোবা আমরা দেখছি আমাদের দাদি নানি বা দাদা অনেকেই চামড়া অনেকটা কুঁচকে যায়, স্পেশালি চেহারার গালের পার্ট গুলো বা গলার ভাঁজগুলো কেন একটু কুঁচকে কুঁচকে আসে। তার কারণটা হচ্ছে বডির যে স্থিতিস্থাপকতা, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং এটাই স্বাভাবিক। এটাই আমরা এখন আসি বিকৃতি আর পীড়ন বিষয়টা নিয়ে। বিকৃতি কথা মানে কি? চেঞ্জ, বিকৃত হয়ে যাওয়া। যেমন ধরো একটা ফুটবলের কথাই চিন্তা করো, বল প্রয়োগ করলে কি একটু ভিতর দিকে ডেবে যায়, হালকা চেপে যায়, আর বল সরাই দিলে সে আবার আগের জায়গায় যাওয়ার হয়তো চেষ্টা করবে, এটা পরে কথা। কিন্তু যে চেপে গেল, বিকৃত হয়ে গেল, চেঞ্জ আসলো, এই ব্যাপারটাকে আমি বলছি বিকৃতি। বিকৃতি কিন্তু 3 ভাবে তোমার ভাবার দরকার আছে। কেন 3 ভাবে বললাম? অর্থাৎ তুমি জিনিসটাকে একমাত্রিক ভাবে ভাবতে পারো, দ্বিমাত্রিক ভাবে ভাবতে পারো, আবার তুমি চাইলে ত্রিমাত্রিক ভাবেও কিন্তু ভাবতে পারো। মানে যে কোনো যে চেঞ্জ আসবে সেটাকে আমরা কয় মাত্রায় দেখতে চাই, সেই ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে বিকৃতির টপিক। এখন তুমি বল দিলে যদি বিকৃতিই না হয়, তার মানে কি ওর কোনো চেঞ্জই হয় না? এমনটা কিন্তু আসলে সম্ভব না। প্রত্যেকটা বস্তুরই কিছু না কিছু চেঞ্জ আসে, কিন্তু পার্থক্যটা হইলো আমরা চোখে দেখি বা দেখি না। আরেকটু ক্লিয়ার করে বলি, আমাদের চোখের দেখা তো রেঞ্জ আছে, গুলা খুবই মাইক্রোস্কোপিক লেভেলে হয়, তখন খালি চোখে পারবো না, বাট মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারবো। অসম্ভব না, অবশ্যই চেঞ্জ হয়। যেমন ধরো আমি যখন কোনো মাটির উপরে দাঁড়ানো, তাই না? তো এই মাটির উপরে আমি যে দাঁড়ানো, আমার তো একটা ওজন কাজ করতেছে, তাই না?
এখন এই ওজনের কারণে তো মাটি একটু হলেও বাঁকায় যাচ্ছে, কিন্তু আমি টের পাচ্ছি না, কারণ এটা খুবই হালকা, খুবই নগণ্য পর্যায়ে হচ্ছে, কিন্তু হচ্ছে, হবে না তা না, অবশ্যই হবে। পীড়ন, তুমি যখন চাপ প্রয়োগ করতেছো একটা বস্তুর উপরে, চাপ না, তুমি চাইলে বলতে পারো তুমি একটা বল প্রয়োগ করছো, কিন্তু এই বলটাই তো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে প্রয়োগ করছো না, তার মানে তুমি আসলে চাপ প্রয়োগ করছো। তো আমরা পড়ছিলাম নিউটনের তৃতীয় সূত্রে, ক্রিয়া করলে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া পাওয়া যায়, তাই না? তার মানে যদি আমি বস্তুকে চাপ দেই, বস্তু তো আমাকে চাপ দিবে, বল দিলে বল দিব, চাপ দিলে চাপ দিবে। তার মানে বস্তুর ভিতরে একক ক্ষেত্রফলে যেই বলটা পাওয়া যায় ওইটাকে বলা হয় পীড়ন। সো মনে রাখবা, চাপ এক্সটার্নাল, মানে আমরা দিব এক্সটার্নাল, আর বস্তুর ভিতরে যা হবে ইন্টারনাল, এটা হইলো পীড়ন। চাপ আর পীড়ন বাই ডেফিনেশন মান সমান, বাট ডিরেকশন অপোজিট। ঠিক আছে, তুমি এই যে হাতে পুশ করছো, তুমি চাপ দিচ্ছ, বাট হাতের ভিতরে প্রত্যেকটা পয়েন্ট থেকে ওরা একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, ওরা চাচ্ছে না ওই জায়গায় থাকতে, আগের জায়গায় ব্যাক আসবে। হাতের ভিতর থেকে যা তোমাকে দিচ্ছে এটা হলো পীড়ন, আর আমি হাতকে যা দিচ্ছি এটা হচ্ছে চাপ। বুঝতে পারছো? কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে মান যেহেতু সমান থাকে, তাই আমরা এগুলোকে নিয়ে খুব একটা প্যারা খাই না, আমরা চাপ বা পীড়ন বলতে মোটামুটি একই ধরে নেই। এগুলা ব্যাপার নিয়ে পড়ার মতো প্রচুর জিনিসপাতি আছে, আমাদের লেভেলে এখানে কথা বলে না। অ্যাকচুয়ালি পুরা চ্যাপ্টারটাই ম্যাটেরিয়াল সায়েন্সের জন্য খুবই কাজে লাগবে, এবং বাস্তবে বলতে গেলে কি, আমরা হয়তোবা এই ম্যাটেরিয়াল সায়েন্স বা এই সাবজেক্ট গুলোকে খুব একটা বেল দিই না, আমরা ভাই দূর কি পড়ায়। একবার চিন্তা করে দেখো, তুমি বাস্তবে এই যেটা কলম ধরে আসো বা এই ধরো এটাকে ধরে আসো, প্রত্যেকটাই কোনো না কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা। সো এই ম্যাটেরিয়ালটার উপর ডিপেন্ড করতেছে ধরে কতটা শান্তি পাবো, ধরে আমি কতটা ইফেক্টিভলি কাজ করতে পারবো। সো ম্যাটেরিয়াল চয়েস মারাত্মক ইম্পর্টেন্ট, এবং যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে বা যে কোনো জায়গায় ম্যাটেরিয়াল চয়েস মারাত্মক ইম্পর্টেন্ট। দাম যেমন বাড়বে, জিনিসের কোয়ালিটিও ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপরে। সো এগুলো যদি রিসার্চার হইতে চাও, খুব ভালো জিনিস, কাজ করতে পারো, মারাত্মক ডিমান্ড। এবার আসি আমরা ইয়ং এর গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক বা আরো কিছু গুণাঙ্ক আছে, এই গুণাঙ্ক গুলো আসলে কি বুঝায়। এই ব্যাপারটা হচ্ছে, তুমি চাপ দিচ্ছ, তুমি পীড়ন দিচ্ছ, দিলে ওটা চেঞ্জ আসতেছে, বিকৃতি হচ্ছে, কতটুকু বিকৃতি হবে। যেমন ধরো, তুমি যদি এটা মানুষের চামড়ায় বল প্রয়োগ করো, বেশ ভালো পরিমাণের বিকৃতি হয়। একটা ফুটবলে কিক করো, একটু বিকৃতি হয়। তুমি এখন যে দেয়ালে ঘুষি মারো, দেখো কেমন বিকৃতি হয়। সব জায়গায় সেম ঘটনা ঘটবে না তো, এক একটা ম্যাটেরিয়ালে একই রকম পীড়ন দিলেও একই রকম বিকৃতি হবে, আশা কেন করো? তো ওই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমরা বিভিন্ন গুণাঙ্ক নিয়ে কথা বলি, এবং সেম কথা, গুণাঙ্ক তো একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, মানে তুমি কিভাবে বুঝতে চাও তার উপর ডিপেন্ড করে ইয়ং হবে না আয়তন হবে না অন্য কোনো কিছু হবে, সেটা আমরা পরে আলোচনা করব। ফিজিক্স বলো আর যেখানেই বলো, তুমি যাই করতে চাও শক্তিও দিতে হবে, শক্তি ছাড়া কিচ্ছু হয় না। ইউনিভার্সের টোটাল এনার্জি কনস্ট্যান্ট এন্ড কনজার্ভ, নষ্ট হয় না, রূপান্তরিত হয়। তার মানে অবশ্যই এখানে কিছু কাজ তো হবে, তাহলে আমরা এই কাজগুলোকে বের করার চেষ্টা করব। অনেকে আবার এটাকে স্প্রিং বল দ্বারা কৃত কাজ এইভাবেও চিন্তা করে, দোষ নাই, কারণ আসলে স্প্রিংটা আমাদের মাথায় কেন আসে? ইলাস্টিসিটি, আমরা কিন্তু অ্যাকচুয়ালি স্প্রিং দিয়ে চিনছি ইলাস্টিসিটি, স্প্রিংকে ধাক্কা মারলে আগের জায়গায় আসে, টাইনে বড় করলে আগের জায়গায় যায়, মানে আমরা স্প্রিং দিয়ে এটা খুব তাড়াতাড়ি ফিল করতে পারি। তো দোষ নাই, একই কথা, কারণ স্প্রিং এর বৈশিষ্ট্যই আসলে ইলাস্টিসিটি। ফাইনালি পয়সনের অনুপাত, ও অ্যাকচুয়ালি কি করে, তুমি একটা বস্তুকে টানতেছো, লম্বা হচ্ছে, কিন্তু সাইড দিয়েও তো চেঞ্জ হয়ে যাবে। চিন্তা করো তো, বাসায় যদি কেউ কখনো আটার দলা বানাও, মানে রুটি বানানোর জন্য যে কাওয়া করা বলে না, তো চিন্তা করে দেখো, যদি আমরা একটা আটার দলাকে ধরে এবার টান দেই, তাহলে কি হবে? এটা চিকন হয়ে যাবে এবং লম্বাটে হবে, চিকন এবং লম্বাটে। বা ছোটকালে আমাকে দুষ্টামি করে দেখতা যে মুখে চুইংগাম চাবায় বাবল বানাইতো, মানুষের গায়ে লাগাই দিত, এই কাজগুলো করছে না অনেকে। তো ও যখন বাবলটা ফুলায়, চুইংগাম তো অ্যাকচুয়ালি ধরো এতটুকু, বা যখন আমরা বাবলটা ফুলাচ্ছি বিশাল বড় হয়ে যাচ্ছে না, কিন্তু এবার তার এক্সট্রিম পরিমাণে বড় হওয়া সম্ভব না, একটা মোটামুটি রেঞ্জ পর্যন্ত। তার মানে বাবলটা যত বড় হচ্ছে, বাবলের থিকনেস তত কমে আসতেছে। মানে একই সাথে দুইটা ডাইমেনশন চেঞ্জ চিন্তা করতে হবে। দৈর্ঘ্যের পরিবর্তনের সাথে তোমার সাইডের ক্ষেত্রফল বলবো না, বলবো সাইডের বা প্রস্থের একটা পরিবর্তনকে নিয়ে মাথা ঘামানো লাগতে পারে। এই যে পরিবর্তনটা লেংথের আর উইথের একসাথে কাজ করে, ওইটাকে আমরা পয়সনের অনুপাতের ভিতরে ফেলবো, এবং দেখবো যে তোমার
পয়সনের অনুপাতের একটা রেঞ্জ আছে, তুমি চাইলে যাচ্ছে তাই বড় করতে পারবা না বা যাচ্ছে তাই ছোটও করতে পারবা না, এক একটার জন্য এক এক রকম। যেমন ধরো যে আমরা কমনলি লোহার কথা বলি, কিছু হইলেই এই লোহার ক্ষেত্রে পয়সনের যে অনুপাত, এই মানটা মোটামুটি 0.2 এর মতো, এক্স্যাক্টলি বললাম না, মোটামুটি 0.2 এর মতো। এগুলা আবার পরিবর্তনশীল। এই আমি যতগুলো কথা বলতেছি সবই কিন্তু স্পেসিফিক ম্যাটেরিয়ালের জন্য, মানে কাগজের ক্ষেত্রে একটা, কাঠের ক্ষেত্রে একটা। তো এক একটা ম্যাটেরিয়াল বুঝে বুঝে এক একটা মান আমি লিখবো ঠিকই, কিন্তু ধর্মগুলা কি, বৈশিষ্ট্যগুলা কি, এইটাই হচ্ছে তোমার এই লেকচারে বা এই পুরা অধ্যায়ের মেইন থিম। বুঝতেই পারতেছো যে খুব বেশি কিন্তু কন্টেন্ট না, কারণ অধ্যায় তো কেটে ছোট করে ফেলছে, বেঁচে গেছো একদিক থেকে। যদি বাই চান্স ফ্লুইড থাকতো তাহলে অনেক নতুন নতুন টার্ম তোমাকে বোঝা লাগতো, এগুলো কিন্তু এখানে আমাদের নাই। সরি, চলে গেছে। আচ্ছা, ধরো সামনে যাই। তো দেখো যে আজকের আমাদের এই লেকচারে কি কি টাইপ আছে। আজকের লেকচারে টাইপ গুলো আছে সেগুলো হচ্ছে এই প্রথম 3টা এবং পরের একটা 7টা, মানে স্থিতিস্থাপকতা, বিকৃতি, পীড়ন এবং তার সাথে পয়সনের অনুপাত। ওকে, আচ্ছা শুরুতে আসি যে স্থিতিস্থাপকতার মধ্যে আমাদের টোটাল কত কত সালে কয়টা কয়টা করে প্রশ্ন আছে তার একটা অ্যানালাইসিস। তুমি দেখে হতাশ হয়ে যাবা যে ভাই এটা কি অবস্থা, সব দেখি 12-13 সালের প্রশ্ন, লাস্টে খালি চট্টগ্রাম ইউনিভার্সিটি 21-22 এটা প্রবলেম দিয়ে রাখছে, আর রিটেনে জীবনও কিছু আসেই না। তার কারণটা হচ্ছে স্থিতিস্থাপকতা, এইটা তো একটা আসলে সংজ্ঞা বা বলতে পারো ডেফিনেশন। তো এই সংজ্ঞা থেকে তো খুব বেশি কোশ্চেন করা যায় না, বাট বুঝার তো দরকার আছে। তো আসলে আমরা এখন স্থিতিস্থাপক ক্ষেত্রে আমরা দুটো এক্সাম্পল দেখি তাহলে বুঝতে পারবো। ধরো এই তীর ধনুকটার কথা, যে এখানে যে তারটা দেওয়া আছে, যে চিন্তা করি আমরা যে পিছনে যাকে গুনাও বলে বা রাবারি একটা ম্যাটেরিয়াল, এইটাকে তীর সহ যদি একটু পিছন দিকে টেনে আনা হয় তাহলে কি অবস্থা হইতে পারে। ধরো যে টেনে আনি, এটাকে দেখতে কিন্তু অনেকটা এইরকম ধর শেপ মনে হবে, একটু এক্সেসিভ করে আঁকতেছি বোঝানোর খাতিরে। তাহলে আমাদের এই তীরের যে পিছন সাইডটা, এটা এখন এখান থেকে, যে এখন এখানে আছে, পিছায় চলে আসবে এই পর্যন্ত। কিন্তু এই পর্যন্ত কেন আসলো? তার কারণ আমরা নিজেরা এটাকে পিছন দিকে একটা বাহ্যিক বল প্রয়োগ করে টেনে আনছি, যাকে বলতে পারি আমরা FEXT, একটা এক্সটার্নাল ফোর্স দিলাম। যখন এই বলটা দিয়ে রাখছি, ধরে আসি, তীরটা কিন্তু যাবে না। যখনই ছেড়ে দিব তখনই তীরটা সামনের দিকে আগায় যাবে। তার মানে প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকতেছে। এটাকে তুমি হয়তোবা ক্লাস 9-10-এ বা পর্যায়বৃত্ত গণিত চ্যাপ্টারে পড়ে আসছিলা স্প্রিং বল দিয়ে, যে আমরা যে বাহ্যিক বলটা প্রয়োগ করি তার সমান এবং বিপরীতমুখী একটা বল পাওয়া যায়, যাকে আমরা FS নাম বলে ডাকি। হয়তো তোমার নামটাও মনে আছে, এটাকে বলা হয় প্রত্যয়নী বল, বা আরো সুন্দর করে ইংলিশ নামটা বলে দেই, রিস্টোরিং ফোর্স। অর্থাৎ বাহ্যিক বলটাকে অপসারণ করলে তখন যে বস্তু আগের জায়গায় যাইতে চায়, কেন যাইতে চায়? প্রত্যয়নী বলের জন্য যাইতে চায়। আর এই প্রত্যয়নী বলের জন্য যেতে চায়, সেই ধর্মটাকে বলতেছি আমরা ইলাস্টিসিটি অথবা স্থিতিস্থাপকতা। তাহলে এই প্রবণতার নামটা হচ্ছে ইলাস্টিসিটি। সবসময় তোমার শুধুমাত্র স্প্রিং এই থাকতে হবে এমন তো কোনো কথা নাই। এ দেখো যেমন এখানে দেখতে পারলাম। এবং আরেকটা ব্যাপার এখানে চিন্তা করো, তুমি এটাকে যত বেশি ডানে টেনে আনবা, মানে যত বেশি ডিসপ্লেস করবা বা বিস্তার তুমি যত বাড়ায় দিচ্ছ বাহ্যিক বল প্রয়োগ করার কারণে, এই তীরটা কিন্তু ততই বেশি বেগ নিয়ে সামনের দিকে আগায় যাবে। সোজা হিসাব, যা আমি বল প্রয়োগ করব তাইতে আমি ব্যাক পাবো, কিন্তু এই বল দুইটার দিক অবশ্যই বিপরীতমুখী কিন্তু সমান হইতে হবে। এই ধরনের ঘটনা আমরা কিন্তু সরল ছন্দিত স্পন্দনে পড়ে আসছিলাম। ত্বরণ সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী, এবং তার কারণটা এই বাহ্যিক বল এবং প্রত্যয়নী বলের জন্যই ছিল। মনে রাখতে হবে এই বলগুলা কোন টাইপের বল। এই বলগুলা অবশ্যই হচ্ছে সংরক্ষণশীল বল। যদি সংরক্ষণশীল বল নাই হইতো, অসংরক্ষণশীল হইতো, যেমন ধরো আমরা ঘর্ষণ বলের কথা যদি বলি, তাহলে কিন্তু ও আগের জায়গায় ব্যাক আসতে পারতো না। মনে রাখতে হবে সংরক্ষণশীল, এই জন্যই তো আগের জায়গায় ব্যাক আসতে পারে। কিন্তু ঘর্ষণের ক্ষেত্রে কি হয়, আমরা যখন ঘর্ষণ ডানে যাই আর বামে যেই দিকে যাই, ও তো আমাদেরকে লস করায় দেয়। তার মানে আমরা যখন সরল স্পন্দন নিয়ে কথা বলি, এখানে কিন্তু আমরা কোনো ঘর্ষণ নিয়ে কথা বলি না। তার মানে এটাকেও কিন্তু আমরা সংরক্ষণশীল বা সিম্পলি কনজারভেটিভ ফোর্স ধরে নিয়েই সামনে আগাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই না? সেম একই ঘটনা আমরা কিন্তু স্প্রিং এর জন্য আগে থেকেই দেখে আসছি। জাস্ট একবার একটা রিমাইন্ডার দিয়ে দিই। এটা হলো
স্প্রিংটাকে তুমি এই নিচে যেই পরিমাণে সংকোচন করতেছো বা টেনে উপরে তুমি লম্বা করে দিচ্ছ, এই বাহ্যিক বলটা হচ্ছে আমাদের এফ এক্সটার্নাল ফোর্স। বলের দিক যেই দিকে হবে, প্রত্যয়নী বলের দিক অবশ্যই উল্টা পাশে হবে, অর্থাৎ স্প্রিং এর ভিতরে বল কাজ করবে এই দিকে, যে পুশ করে ওকে আবার উপর দিকে উঠাই দিবে। পরস্পরের সমান, সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। কথাগুলো বুঝতে পারছি আমরা? তো তোমরা যদি চাও এরকম কিছু অ্যানিমেশন চাইলে গুগলে যে সার্চ করতে পারো, দেখতে পারবা যে মুভমেন্টটা এক্স্যাক্টলি কিভাবে হয়। আর এই টাইপের বিহেভিয়ার যে কোনো ম্যাটেরিয়ালের মধ্যেই থাকে। তো চাইলে আজ আমরা এরকম বিহেভিয়ারকে স্প্রিং ফোর্স বা সিম্পলি কনজারভেটিভ ফোর্স এইভাবে ব্যাখ্যা চাইলে করতে পারি। ওকে, তো সামনে আগানো যাক। এখন দেখো তোমাদেরকে আরো কয়েকটা এখানে এক্সাম্পল দেওয়া আছে। সেটা হচ্ছে একটা বস্তুকে স্প্রিং দ্বারা দেয়ালের সাথে আবদ্ধ করে রাখা আছে এবং এখন কিন্তু এটা স্ট্যাটিক অবস্থায় আছে। স্ট্যাটিক মানে কোনো নড়াচড়া নাই, স্থির অবস্থায় আছে। তুমি যদি চাও এটা মুভমেন্ট করুক, কি করতে পারো? তুমি এটাকে একটু টেনে মানে স্ট্রেচ করেও ছাড়তে পারো, অথবা একটু চাপা দিয়ে কম্প্রেস করেও ছাড়তে পারো। হইলে কি হবে একটু চিন্তা করো। হইলে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে এরকম, যদি আমরা একটা আগের বাউন্ডারি চিন্তা করি এইভাবে, এই বস্তুটার ভর কেন্দ্র এখানে আছে, এই জায়গাটাকে ধরে আমরা একটা সুন্দর রেখা আগে কল্পনা করার চেষ্টা করতে পারি। অর্থাৎ সাম্যাবস্থানকে আমরা চাইলে এইভাবে আগে ড্রয়িং করে নিতে পারি, আঁকলাম। এটা সাম্যাবস্থান, যেখানে ও নড়াচড়া করে না, সেই জায়গাটা বলতেছি আমরা সাম্যাবস্থান। এখন ধরো এই সাম্যাবস্থান থেকে যদি আমরা একটু সামনের দিকে আগায় যাই, এখানে এই যে একটু টেনে আগাই দিব, তো ধরলাম তুমি যতটুকু সামনে টানছো এটা হচ্ছে আমাদের জন্য এক্স পরিমাণ, অথবা এই বিন্দুটাকেই যতটুকু তুমি কম্প্রেস করলো ধরলাম এই দিকে, এটাকেও তুমি চাইলে এক্স দিয়ে লিখতে পারো। কারণ কি, সাম্যাবস্থান থেকে যেই দিকেই তুমি সরে যাও তোমার তো বিস্তার ঘটতেছে। এই এক্স এর মানটা যতটাই বেশি হবে, ছাড়ার সাথে সাথে এটার মুভমেন্টটাও ততটাই ফাস্ট হবে। তার কারণটা সোজাই যে তুমি যে বলটা দিবা, বলটা নষ্ট হবে না, এটা সংরক্ষণশীল বল। তো তার একটা বিপরীতমুখী বল এসে ওকে মুভ করানো শুরু করবে। সেম এক্সাম্পল চাইলে আমরা একটা নর্মাল রাবার ব্যান্ডকে দিয়েও চিন্তা করতে পারি। তুমি যখন এটাকে দুইটা হাত দিয়ে টেনে এইভাবে প্রসারিত করতেছো, যখনই প্রসারিত করার পরে এই যে এই বলটা কিন্তু হচ্ছে এক্সটার্নাল বল বা বলতে পারি আমরা বাহ্যিক বল, বা ভাবতে পারো ডান দিকে যে হাত, এটা কিন্তু একটা বাহ্যিক বল প্রয়োগ করলো। এই বাহ্যিক বলটা ইনস্ট্যান্ট এই স্প্রিং এর ভিতরে বাম দিকে উল্টা পাশে কিন্তু ক্রিয়ারত। তো যদি এবার এই বাহ্যিক বলটাকে আমরা অপসারণ করে দিই, অবশ্যই অপসারণ করতে হবে, নাইলে হবে না। অপসারণ করে দিলে এবার তুমি দেখো কি হচ্ছে, সাথে সাথে এই ব্যান্ডটা আবারও আগের চেহারায় ব্যাক করার চেষ্টা করলো। তার কারণ কি, এই দিকটা হচ্ছে তোমার প্রত্যয়নী বলের ক্রিয়া করার দিক। আশা করি বুঝতে পারছি। সো হচ্ছে আনস্ট্রেচ বা স্ট্যাটিক, এটা স্ট্রেসড, আর এটা হচ্ছে আবারও আনস্ট্রেসড, ওই জায়গায় ব্যাক আসার চেষ্টা করলো। শুধু যে এইভাবে কাজ করে তাই না, তুমি যদি আবার অন্য কোনো ম্যাটেরিয়াল, একটা ধাতব পাতের কথা চিন্তা করো, ধরলাম এটা একটু দুর্বল ধাতব পাত, অথবা তুমি এটাকেও চাইলে বলতে পারো রাবারই একটা ম্যাটেরিয়াল, এটাকে নিয়ে দুই হাতের মাধ্যমে দুই দিক থেকে পুশ করতেছো। তার মানে তোমার প্রয়োগকৃত বলটা হচ্ছে এই ম্যাটেরিয়ালের ভিতরে এই দিকে, এই ম্যাটেরিয়ালের ভিতরে এই দিকে। এটা হচ্ছে আমাদের বাহ্যিক বল বা এফ এক্সটার্নাল। এবং এটা ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে এই বস্তুটার শেপ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ঠিক একই মোমেন্টে এই বস্তু কি চাচ্ছে, এই বস্তু কিন্তু তোমার বলে সরি তোমার হাতের দিকে এইভাবে একটা বল প্রয়োগ করতেছে। এটা হচ্ছে প্রত্যয়নী বল। তো আলটিমেটলি এই বলটা যদি কাজ করতে দাও, অর্থাৎ তুই যদি তোমার হাতের বলটাকে অপসারণ করে দাও, এই প্রত্যেকটি বলটাই ওকে আগের জায়গায় আবার ব্যাক আনাই দিবে। আমাদের উদ্দেশ্য এটাই ছিল তোমাকে বোঝানো যে কিভাবে আসলে প্রত্যয়নী বল, বাহ্যিক বল এগুলা কাজ করে, কিন্তু সকল ক্ষেত্রে একটা কমন শর্ত, অপসারণ করতে হবে। অপসারণ না করলে পারা যাবে না বা এই ঘটনা ঘটবে না। ঠিক আছে? সো অপসারণ হতে হবে। ডান, সামনে যাই এখন। কিছু এমসিকিউ সলভ করি আমরা। তাপমাত্রা বৃদ্ধি পেলে ইস্পাতের স্থিতিস্থাপক গুণাঙ্ক কি হয়? নরমালি তাপমাত্রার সাথে স্থিতিস্থাপক গুণাঙ্কের কোনো কানেকশন নাই, কিন্তু হ্যাঁ কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো সমস্যা হয়। যেমন ধরো ইস্পাতের সাথে যদি আমরা নিকেলকে অ্যাড করি Fe+Ni, তখন একে বলা হয় ইনভার। এই টাইপের যেগুলা ম্যাটেরিয়াল মানে কম্পাউন্ড ম্যাটেরিয়াল অথবা বলতে পারো যৌগিক, মৌলিক না, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। তাহলে এর কিন্তু ইয়ং এর গুণাঙ্ক চেঞ্জ হয়। তো লিখলাম যে এটার ওয়াই
চেঞ্জ হয়, এটা ওয়াই চেঞ্জেস, বাট নর্মালি ইস্পাতের চা চেঞ্জ হয় না। স্থিতিস্থাপক বলের ধরনটা কি হবে? এটা অবশ্যই সংরক্ষণশীল বল হইতে হবে। একটু কি বুঝাইছি যে সংরক্ষণশীল নাই হইতো তাহলে আগে জায়গায় আসতোই না, এটা মাস্ট সংরক্ষণশীল বল হইতে হবে। আচ্ছা, এখন যে আমরা বিকৃতির কাছে, তো দেখো এখান থেকেও কিন্তু মাত্র একটা বছরের কোশ্চেন ডাটা আমাদের কাছে আছে আর কিচ্ছু নাই। এই কথা মানে হলো যে ডিরেক্টলি বিকৃতিকে নিয়ে কোশ্চেন একবার আসছে কিন্তু অন্য কোনো অঙ্কের ভিতরে আসতেই থাকে। সামনে আগাই, তো সবাইকে বুঝাই বিকৃতি কথার মানেটা কি। আমি আগেই বলছিলাম যে বিকৃতি বলতে আমরা আসলে বুঝি চেঞ্জ। এখন শুধু চেঞ্জ বললে তো হলো না, একটু ক্লিয়ার করে বলা উচিত। যেমন ধরো একটা বস্তুতে বল প্রয়োগ করলে তার কি কি পরিবর্তন আসতে পারে। তার দৈর্ঘ্যে পরিবর্তন হতে পারে, তার ক্ষেত্রফল চেঞ্জ হতে পারে, তার আয়তন চেঞ্জ হতে পারে। তাই দৈর্ঘ্যের পরিবর্তন নিয়ে যখন কথা বলতেছি তখন বলবো দৈর্ঘ্য বিকৃতি। যখন ক্ষেত্রফল নিয়ে কথা বলতেছি এবার একটু স্পেশাল ভাবে মানে মোচড় দিয়ে ফেলতেছি, লিখে দেই যখনই আমরা কোনো মোচড় দিব তখন তাকে বলবো আমরা কৃন্তন বিকৃতি। আর ফাইনালি যখন আয়তন চেঞ্জ হয়ে যাবে তখন বলবো আমরা আয়তন বিকৃতি। নাম হচ্ছে এই তিনটা। ওকে, এবার একটু বুঝাই বলি যে বিকৃতি তুমি কিভাবে ফিজিক্সে ডিফাইন করবা। সেটা সেইভাবে যে যার চেঞ্জ হবে কিসের, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন, এই পরিবর্তনটা একটা আদি মানের সাপেক্ষে হবে, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালুর সাপেক্ষে হবে। এদের যে অনুপাতটা তাকে তুমি বলতেছো স্ট্রেইন বা সিম্পলি নাই। এই জন্য তোমাকে আমি আগে থেকেই এই টার্মগুলো পাশে লিখে দিচ্ছি, তুমি গুগলে সার্চ করে বুঝতে পারো। তার মানে যে কোনো পরিবর্তনকে তার আদি মানের সাপেক্ষে যখন অনুপাত করব তখন তাকে বলতে পারবো আমরা বিকৃতি অথবা স্ট্রেইন। সোজা বাংলা কি? সোজা বাংলা হইতেছে তোমার উপরে দৈর্ঘ্য হোক, প্রস্থ হোক, ক্ষেত্রফল হোক, নিচেও তো দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফলই হবে। তাই যদি আমরা দৈর্ঘ্যের পরিবর্তনকে মিটার দিয়ে বলি, আদি দৈর্ঘ্য তো মিটার এককই হবে। অথবা ধরো আমার দৈর্ঘ্যের না, এবার আয়তনের পরিবর্তন মিটার কিউব, আদি আয়তন তো মিটার কিউবই হবে। তুমি যেভাবেই লেখো না কেন উপরে আর নিচের তো এককগুলো সেম, কাটাকাটি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বলতে পারি বিকৃতির ক্ষেত্রে কোনো একক থাকা সম্ভব না, বিকৃতির একক নেই। আর যার একক থাকে না তার মাত্রাও থাকে না, তার মানে বিকৃতির মাত্রাও নেই। বুঝতে পারছি আমরা, এর একক নাই, মাত্রা নাই, কিচ্ছু নাই। ফাইন, এখন লেখি কি দিয়ে? লেখার নিয়মটা হচ্ছে এইভাবে যে যখন কোনো পরিবর্তন হয় আমরা ছোট হাতে লিখি, দৈর্ঘ্যের পরিবর্তন ছোট হাতের এল, আদি দৈর্ঘ্য বড় হাতের এল। ঠিক একইভাবে আয়তন বিকৃতি পরিবর্তন ছোট্ট হাতের ভি আর আদি আয়তন বড় হাতের ভি, বা বোঝানোর জন্য ভি নট। কিন্তু মোচড়ের কথা যখন উঠে ক্ষেত্রফলের চেঞ্জ দিয়ে চিন্তা করা যায়, কিন্তু ব্যাপারটাকে আমরা অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করি। তখন দেখো দুইটা তলের মধ্যে আপেক্ষিক সরণকে তল দ্বয়ের দূরত্ব দিয়ে ভাগ দেওয়া হয়। এই লেখাটা কেমন যেন, বাট ঠিক আছে আমরা একটু পরেরও ক্লিয়ার করে দেখবো এই কথাটার মানে কি। তো সোজা হিসাবটা হচ্ছে যে এটা হইলো আমাদের একটা অ্যাঙ্গেল, যাকে ছোট্ট করে আমরা থিটা নাম দিয়ে রাখতে পারি। মেইন কাহিনী হইলো এখানে যে এই থিটা বা ট্যান থিটা, এইটার একক ভুলেও ডিগ্রি হওয়া যাবে না, এটার একক অবশ্যই রেডিয়ান হইতে হবে। এটা মনে রাখবো, ঠিক আছে? তাহলেই হবে। চলো সামনে আগাই। তোমাদেরকে এখন দৈর্ঘ্য বিকৃতির এই টপিকটা বুঝাই দিই যে কিভাবে আমাদের লেংথের চেঞ্জ আসে দৈর্ঘ্যের ক্ষেত্রে, দৈর্ঘ্যের বিকৃতি। এখানে চিত্র দেখে তোমরা নিজেরাই বুঝতে পারার কথা, আমাদের একটা বড় এল দৈর্ঘ্যের বস্তু দেওয়া আছে, আদি দৈর্ঘ্য তাহলে হচ্ছে আমাদের বড় হাতের এল। যদি এই তারের শেষ প্রান্তে বা মুক্ত প্রান্তে আমরা একটা বস্তুকে ঝুলাই দেই, যেমন ধরে নিতেছি যে বস্তুকে ঝুলানো হচ্ছে তার ভরটা হচ্ছে এম, তখন কি হবে? সেই বস্তুর যে ওজন এটা কাজ করবে খাড়া নিচের দিকে, কারণ পৃথিবীর আকর্ষণ করবে, এটাই খুব স্বাভাবিক। তাহলে পৃথিবীর এই আকর্ষণের কারণে একটা এমজি পরিমাণের বল কাজ করবে নিচে। এই বাহ্যিক বলটাই তারের ভিতর দিয়ে বা তারের বডির ভিতর দিয়ে কোন দিয়ে কাজ করবে? তারের বডির ভিতর দিয়ে এইভাবে উপর দিয়ে কাজ করবে। সো বেসিক্যালি এই এমজিটাই কিন্তু এফ বল আকারে তারের উপরে ক্রিয়াশীল হয়ে যাবে। এটা আমরা বুঝতে পারছি। ফলাফলটা কি? ফলাফলটা হচ্ছে এই তারের আদি দৈর্ঘ্যটা যেখানে ছিল, এই যে এই জায়গাতে ছিল,
সেখান থেকে তারের মাথা নেমে আসছে এই জায়গা পর্যন্ত। যতটুকু নিচে নেমে গেল বা দৈর্ঘ্যের পরিবর্তন হইল সেটা হচ্ছে আমাদের জন্য ছোট্ট হাতের এল। আর চিত্র মতে এই ছোট্ট হাতের এলটাকে ডেল্টা এল দিয়ে লেখা আছে। তাই আমরা যদি চাই এখান থেকে দৈর্ঘ্য বিকৃতিকে বের করতে, তাহলে আমরা লিখতে পারি বিকৃতি, আমি দৈর্ঘ্য লিখলাম না কারণ মুখে বলতেছি, তাই দৈর্ঘ্য বিকৃতি সমান সমান যতটুকু পরিবর্তন হলো ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, বা এই চিত্র অনুযায়ী বলতে পারো আবার ডেল্টা এল ডিভাইডেড বাই এল, তাতেও কোনো সমস্যা নাই। আমাদের পরীক্ষায় মেইন প্রবলেমটা যে জায়গাতে হয় সেটা হইলো পরীক্ষায় বলে দেয় এত পার্সেন্ট বিকৃতি বা এত পার্সেন্ট চেঞ্জ, এই পার্সেন্টটা কোত্থেকে আসতেছে। তুমি চিন্তা করতে পারো এইভাবে যে যদি আমরা এখানে ধরে নেই এই তারের যে টোটাল দৈর্ঘ্য, মানে এই যে টোটাল দৈর্ঘ্য এটা হচ্ছে L2, মানে নতুন দৈর্ঘ্য, আর আগের যে ছিল দৈর্ঘ্য এটাই যে বলি আমরা L1, তাহলে একটু ম্যাথমেটিক্যালি এভাবে বলতে পারি তারের নতুন দৈর্ঘ্য L2 সমান সমান আগের দৈর্ঘ্য L1 যোগ তার সাথে ডেল্টা এল। যেমন যদি তোকে বলি তারের দৈর্ঘ্য বৃদ্ধির বা পরিবর্তনের পার্সেন্টেজ, এই কথার মানে কি, তাহলে ডেল্টা এল যতটুকু চেঞ্জ হইলো ডিভাইড বাই যার সাপেক্ষে হইলো ডেল্টা এল বাই L1 ইন্টু 100%। কিন্তু এটাকেই যদি আমি সুন্দর করে লিখতে যাই তাহলে খেয়াল করে দেখো তো, ডেল্টা এল কে তো আসলে আমরা পরিবর্তন ছোট এল বলি, আর L1 কে তো আমরা আদি দৈর্ঘ্য এল বলি, তার মানে এটাকে আসলে বিকৃতি নিজেই না, ইন্টু 100%। সো মনে রাখবা প্রশ্নে যখনই তোমাকে দৈর্ঘ্যের পরিবর্তনের পার্সেন্ট উল্লেখ করবে তুমি ডাইরেক্ট বুঝবা এটা আসলে বিকৃতির মানকে বোঝায়। যেমন ধরো যদি বলি 5%, তাহলে এই 5% ডিরেক্টলি কাকে বোঝাচ্ছে, এই জায়গাটাকে বোঝাচ্ছে, কিন্তু এই জায়গায় ভ্যালুটা কি হবে 5 ডিভাইডেড বাই 100, তাহলে 0.05 ইকুয়াল টু হচ্ছে এল ডিভাইড বাই এল, অর্থাৎ বিকৃতির মানটা হবে 0.05 এবং কোনো একক হবে না, কারণ একক তো সম্ভবই না, উপর নিচে সেম জিনিস কাটাকাটি হয়ে গেছে, শেষ। বুঝতে পারছি আমরা, সামনে আগাই। এখন আসি আমরা যদি মোচড় বিকৃতি বা কৃন্তন বিকৃতি নিয়ে কাজ করতে চাই, এই ব্যাপারটা একটু কেমন যেন মানে হুট করে মাথায় আসে না ভাই মোচড়াইতেছেন তাহলে আপনার অ্যাঙ্গেল কই থেকে আসতেছে। এটা বোঝার জন্য আমি তোমাকে আগে একটা অন্য এক্সাম্পল দিই। ধরো যদি আমরা আমাদের বাসার মোটা কোনো বইয়ের কথা বলি বা ধরো ডিকশনারি আমার দেখার কথা, তো বইগুলো কিরকম হয়, নর্মালি এরকম একটা রেক্টেঙ্গেল টাইপের হয়, তাই না? এখন যদি আমরা এই মোটা বইটাকে একদম উপরে এই লেয়ারে একটা ধাক্কা দিই, মানে সিম্পলি যে বলি একটা বল প্রয়োগ করি, এফ বল প্রয়োগ করি, তখন কি হবে, তখন এই উপরের যে লেয়ারটা এটা কিন্তু একটু ডান দিকে সরে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ এমনটা ঘটনা ঘটার কথা বল প্রয়োগ করার কারণে বইটা আলটিমেটলি একটু বল প্রয়োগের দিকে এইভাবে কিন্তু বাঁকায়ে যাবে। তো বইটা যে বাঁকায়ে গেল এটাকে সুন্দর করে বলতে চাও এভাবে বলতে পারো, এই নিচের লেয়ারের সাপেক্ষে উপরের লেয়ার একটু ডান দিকে সরে গেছে, ডান বা বাম এটা বললেই হইলো। তার মানে দুইটা লেয়ারের মধ্যে একটা আপেক্ষিক সরণ পাওয়া গেল। এই আপেক্ষিক সরণটাকে তুমি যে চাও কিভাবে দেখতে পারবা, আদি যে অবস্থান সেই জায়গাটাকে মার্ক করো এই যে এইভাবে, তাহলে বিন্দুটা এখানে থাকা ছিল, এই বিন্দু এখন সরে গেছে এই জায়গাতে, এই যে এই জায়গাতে চলে আসছে। সো এতটুকু সরে যাওয়া এটাকে বলতে পারি আমরা আপেক্ষিক সরণ। তাহলে তুমি যেই দুইটা লেয়ারকে মার্ক করছো আগে সেটাকে চিন্তা করো, এই যে আপেক্ষিক সরণ, তোমার যা দিয়ে মন চায় ডেল্টা এক্স বা শুধু এক্স যা পছন্দ হয় তুমি লেখো, কিন্তু এই দুইটা লেয়ারের মধ্যে পারপেন্ডিকুলার গ্যাপ কত, এই কথা মানে হচ্ছে এদের মধ্যে লম্ব দূরত্ব কত, এই দুইটা লেয়ারের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে আমাদের চিত্র অনুযায়ী এইটা, ধরো এটাকে আমি ওয়াই দিয়ে লিখলাম, কেউ তো মানা করে নাই। তাহলে যদি আমি চাই এখান থেকে কোনো কোণকে বের করতে সেটা আমি বের করতে পারবো। ধরে নিচ্ছি এখানে এই কোণটা বলতে এইটাকে বুঝাইলাম, এই অ্যাঙ্গেলটাকে বুঝাইলাম থিটা। তাহলে চিত্রটাকে যদি একটু বড় করে আঁকি আমি কিভাবে চিন্তা করতে পারি, এই জায়গাটুকুকে চিন্তা করতে পারি ওয়াই পরিমাণ গ্যাপে এক্স পরিমাণ সরে গেল এবং একটা থিটা কোণ উৎপন্ন করলো। তো এইটা হচ্ছে আমাদের থিটা কোণ, সরণটা হচ্ছে আমাদের ডেল্টা এক্স মানে আপেক্ষিক সরণ, আর দৈর্ঘ্যটা হচ্ছে ওয়াই গ্যাপে বা সিম্পলি ওয়াই লাম্বিক দূরত্বে। তাই চিত্র হতে আমরা দাবি করতে পারি ট্যান থিটা সমান সমান
লম্ব ডিভাইডেড বাই ভূমি। হ্যাঁ, যদিও y বলতে লম্ব বুঝি, বাট চিত্রে খেয়াল করো এখন তো মুখের সামনে লম্ব হচ্ছে ডেল্টা এক্স আর ভূমি হচ্ছে y, তা ট্যান থিটা সমান সমান ডেল্টা এক্স ডিভাইডেড বাই y। পরে বুঝতে পারছি। এই যে তুমি এটা মোচড় চিন্তা করলা, যে অ্যাঙ্গেল তুমি ঘুরায় দিলা, একটু ভালো করে দেখো, এই যে বল প্রয়োগ করার কারণে আমার একটু এই দিক সরে গেল, এই মোচড়টাকেই বলতেছি আমরা এইটা। যেহেতু থিটা মানটা অনেক ছোট হয়, তাই বলতে পারি ট্যান থিটা মানেই থিটা, এই কথার মানে হচ্ছে ডেল্টা এক্স ওভার ওয়াই, কিন্তু এটা অবশ্যই হবে রেডিয়ান এককে, এটা কিন্তু ডিগ্রি এককে লেখা যাবে না। তো এইটাই কিন্তু আমরা এখন এখানে চিত্রের মধ্যে বোঝানোর চেষ্টা করতেছি। তোমার যেটা বই হইতে হবে এমন তো কোনো কথা নাই। এখানে আমরা একটা নর্মাল সিলিন্ডার শেপের বস্তু চিন্তা করলাম, এবং মনে রাখবা এই সিলিন্ডার শেপের বস্তু বা যে কোনো বস্তু কিন্তু মাটির সাথে ফিক্স করে আটকায় রাখা আছে। তারপরে তুমি এখানে একটা বল প্রয়োগ করলা, এই বরাবর বল প্রয়োগ করলা। এই বলটা যে প্রয়োগ করতেছো তুমি কিন্তু একটা এরিয়াতে প্রয়োগ করতেছো। চিন্তা করে দেখো তো, এই যে এই সিলিন্ডারের উপরের এরিয়াতে বল প্রয়োগ করতেছো না? তো কোথায় বল প্রয়োগ করলা এটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা আমরা আসতেছি একটু পরেই। তাহলে এই যে এই ক্ষেত্রফলে বলটা প্রয়োগ করলাম, করার কারণে নিচের লেয়ার থেকে উপর লেয়ারটা, এটা যত দূরত্বই থাকুক না কেন কিছুটা সরে গেছে, একটা আপেক্ষিক সরণ হয়েছে। এই আপেক্ষিক সরণটাই কিন্তু এই যে ডেল্টা এক্স চিত্র অনুযায়ী। তাহলে এটি হচ্ছে আমাদের আপেক্ষিক সরণ। এটা তোমাকে আমি কথা বলে রাখি, সবসময় যে একদম নিচ থেকে উপরের লেয়ারকেই নিতে হবে, নিচ থেকে উপরে এমন কোনো কথা নাই। তোমার যদি মনে হয় তুমি এই লেয়ার দিয়েও চিন্তা করতে পারো যে এই লেয়ারের সাপেক্ষে উপরের লেয়ার কতটুকু সরে গেছে, তো তখন আপেক্ষিক সরণ কতটুকু হবে, তখন আপেক্ষিক সরণ কিন্তু এই জায়গাটুকু বাদ যাবে, কারণ কি তুমি এখান থেকে চিন্তা করা শুরু করছো। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এইবার যতটুক সরছো এইটা তোমার হবে আপেক্ষিক সরণ। সো যেখান থেকে শুরু করবা সেখান থেকে চিন্তা করতে হবে, আর সেখান থেকে উলম্ব উচ্চতা বা এদের মধ্যে যে লম্বিক দূরত্ব ওয়াই এটাকে বের করতে হবে। এবার চিন্তা করি যে এখানে তাহলে ভাই আপনি তো বিকৃতি আমাকে বের করে দেখাইছেন যে ট্যান থিটা মানে এটা বাই এটা, তাহলে আমরা মোচড় গুণাঙ্ক যে বের করতে চাই এখান থেকে বের করতে পারবো। দ্যাটস রাইট। তাহলে আমি ক্লিয়ার করে আসি যে যদি আমরা এখন এখানে গুণাঙ্ক বের করতে চাইতাম তাহলে কি করতে পারতাম। গুণাঙ্ক বের করতে হইলে পীড়ন আর বিকৃতি অনুপাত করতে হয়। আপাতত এটা এখানে থাকুক, পরে আমি আরো ক্লিয়ার করব যে কিভাবে করতে হয়। শুধু একটুকু মাথায় রাখো, তুমি যেই লেয়ার থেকে যেই লেয়ারে নিবা তাদের মধ্যবর্তী সরণ আর তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব এইটাকে মাথায় রাখতে হবে। একদম নিচ থেকেই নিতে হবে, ডাজন্ট ম্যাটার যেখান থেকে মাপা শুরু করছো সেখান থেকে তুমি কতটুকু দূরত্ব সরে যাচ্ছ এইভাবে চিন্তা করতে হবে, তাহলে তোমার অঙ্কটা মিলবে। আর এই জায়গার অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেল, ঠিক আছে? তো দেখো অ্যাঙ্গেল কিন্তু বদলায় না, অ্যাঙ্গেল এখানেও যা অ্যাঙ্গেল ওখানেও তা, শুধু ওয়াই আর এক্স এর এই অনুপাতটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা আয়তনের ক্ষেত্রে আসতে পারি। আয়তনেরটা বেশ ইজিয়ার, কিন্তু এখানে কিছু কথাবার্তা আছে। সেটা হইলো, চিন্তা করা হচ্ছে বাহ্যিক একটা কিউব দেওয়া ছিল, দেখো বড় সবুজ কালারের একটা বিশাল কিউব দেওয়া ছিল, বাহির থেকে সব দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে। বল প্রয়োগ করার কারণে আয়তনটা কি হওয়ার কথা, কমন সেন্স কি বলে, একটা ফুটবলকে সব দিক থেকে চাপা শুরু করো, ফুটবলটা কি ছোট হয়ে আসবে না, চাপা হয়ে যাবে, চিকন হয়ে যাবে। তার মানে এখানে আয়তনটা নরমালি চাপা দিলে ছোট হওয়ার কথা। কিন্তু একটা জিনিস আমরা না একদম ভুলে যাই, সেটা হইলো, যেমন ধরো যদি আমি বলি এই একটা বস্তুই আছে, গোলাকার বস্তু, মানে ত্রিমাত্রিক ভাবে চিন্তা করলাম, যেমন একটা স্ফিয়ার দেওয়া আছে, এর উপরে আমরা এখন একটা চাপ প্রয়োগ করব। কিন্তু তুমি চাপ প্রয়োগ করার আগে ভাবো তো এই মোমেন্টে কি এখানে কোনো চাপ অলরেডি এক্সিস্ট করে কিনা, এই মোমেন্টে অলরেডি এক্সিস্ট করে কিনা, এটাই আমরা পরীক্ষা হলে হুট করে ভুলে যাই। অবশ্যই এক্সিস্ট করে। কিভাবে? এক বায়ুমণ্ডলীয় চাপ বা ওয়ান অ্যাটমসফেরিক প্রেসার, এটা কিন্তু এখানে অলরেডি এক্সিস্ট করতেছে। এটার মান কত? এটার মান হচ্ছে 101/325 প্যাসকেল অথবা 10⁵ প্যাসকেল, এটা অলরেডি এক্সিস্ট করে। এখন তার উপরে তুমি আবার ওর উপরে আলাদা এক্সট্রা করে চাপ দেওয়া শুরু করছো। এই যে এভাবে তুমি চাপ দেওয়া শুরু করছো, বা বলতে পারো তুমি বল প্রয়োগ করা শুরু করছো, তখন তোমার এখন কি অবস্থা হবে? তখন তোমার আরো বেশি সংকুচিত হয়ে যাবে। তো আমাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখা উচিত যে ভাই বায়ুমণ্ডলের চাপটাকে কি হিসাবে নিব নাকি নিব না, এই চিন্তা করতে হবে। কিভাবে বুঝবো? যদি এই বস্তুটাকে আমরা এখন কোথায় আছে, এখন এটা বাতাসে আছে, বাতাস থেকে বলি চলো একে আমরা পানির মধ্যে চুবাবো, তাহলে পানির মধ্যে গেলে কি হবে, এটা কিন্তু একটু
সংকুচিত হয়ে আসবে। হ্যাঁ, আমরা ধরে নিলাম যে যেহেতু সব দিক থেকে চাপটা সমানই পাবো, তাই সব দিক থেকে এটা সুন্দর সংকুচিত হয়ে এখনো একটা সুন্দর গোলক আকৃতি থাকবে। বাট প্রবলেমটা হইলো তুমি যখন ওয়াটার বা পানির মাধ্যমে যাচ্ছ, তখন এর উপরে চাপটা আরো বেড়ে গেছে। তো এখন আসলে কম্পেয়ার করি এয়ার আর ওয়াটারের মধ্যে। তাহলে এয়ারে যখন ছিলাম তখন এখানকার ইনিশিয়াল প্রেসার শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপ ছিল, তাই না? আর কিন্তু কিছু ছিল না। যদি পানিতে গেছো তখন কিন্তু পানিও সব দিক থেকে সমানভাবে চাপ দিবে। এটা আমরা ক্লাস 9-10 এ পড়ছিলাম, একটু মনে করে দেখো যে প্যাসকেলের সূত্র আবদ্ধ তরলে বা বায়বীয় পদার্থে যে কোনো বস্তুকে রাখা হয় সর্বত্র লম্বভাবে সমপরিমাণে চাপ প্রয়োগ করে। তো ধরলাম যে পানি নিজে যে প্রেসারটা দিবে এটা হলো পি ডাব্লিউ, ও নিজে যা দিবে। কিন্তু তুমি তো আগে থেকেই ওকে কই রাখছিলা, আগে থেকে তুমি বাতাসে রাখছিলা। তার মানে বাতাসের চাপ, পানির চাপ দুইটা মিলে এখন ওর উপরে ফাইনালি নতুন একটা প্রেসার কাজ করবে না? ফাইনাল প্রেসার পিএফ। তাহলে এখন যদি আমি এই দুইটা কেস থেকে বলি যে ভাই বলতো চাপের পার্থক্যটা কত, তখন যে ডেল্টা পি বা চাপের পার্থক্য হবে সেটা হবে শুধুমাত্র পানি দ্বারা প্রযুক্ত চাপ। এটা আমি কেন বললাম? কারণ তুমি যখন এটার ভালো অঙ্কগুলো করতে যাবা, আমরা সবসময় ডিরেক্টলি নতুন চাপের মানটাকে বসাই দিই। নতুন চাপের মানটাকে বসাইতে হবে না, তোমাকে এখানে চাপের পরিবর্তন নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু একটু আগের বস্তুগুলোর মধ্যে এরকম চাপের কোনো ঝামেলা ছিলই না। আমি বল দিব, সরবে, এটা কিন্তু কোনো প্রবলেম ছিল না। কিন্তু চাপের ক্ষেত্রে আসলেই মানে আয়তনের ক্ষেত্রে আসলেই ঝামেলা পাকে, কারণ বায়ুমণ্ডল তো অল টাইম তোমাকে চাপ দিয়েই রাখছে। কারণ তুমি আরো বাড়াইলে ওই যে আরো বাড়লো, আরো বৃদ্ধি পাইলো চেঞ্জটা, ওইটা হবে আমার অঙ্কের জন্য ডেল্টা পি। আর এখানে আমি বলি আয়তনের বিকৃতি, এটা ভাই বেশ ইজি, এটা বুঝতে আমাদের কষ্ট হওয়ার কথা না। আমার চিত্রতেই বুঝতে পারতেছি। প্রথমের এই আদি আয়তনটাকে যদি আমরা ভি নট ধরে নেই, আর পরের এই ছোট্ট আয়তনটাকে যদি আমরা ভি ওয়ান ধরে নেই, বুঝাই যাচ্ছে এটা ছোট এটা বড়। তাহলে বিকৃতি কি হবে? তাহলে বিকৃতিটা হবে আয়তনের ক্ষেত্রে যতটুকু পরিবর্তন আসলো ডিভাইড বাই আদিমান। তাহলে আদিমানটা ভি নট, এটা দিয়ে আমরা দিব ভাগ, আর পরিবর্তনটা কি এদের বিয়োগফল। কারণ অঙ্ক করার সময় আমরা তো মাইনাস মানটা চাচ্ছি না, তাই বড় মান মাইনাস ছোট মান এইভাবে লিখলাম। কারণ বিকৃতির ক্ষেত্রে প্লাস মাইনাস আমাদের লাগতেছে না, আমরা শুধুমাত্র এখানে মানটা দেখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই এটা হতে পারে, কোনো সমস্যা নাই। ওকে, চলো সামনে যাই। চট্টগ্রাম ইউনিভার্সিটি 2014-15 দৈর্ঘ্য বিকৃতির একক কি? চিন্তা করো, বিকৃতির কি একক থাকা সম্ভব? সম্ভবই না। তাই উত্তরটা হচ্ছে একক নেই, শেষ, একদম সিম্পল প্রবলেম। একটি বর্গাকার পাতের ক্ষেত্রফল 3 বর্গ একক। একটা কাজ করি, ড্রয়িং করে করে বুঝাই। ধরলাম এটা আমাদের একটা বর্গাকার পাত। তাহলে বর্গাকার পাতের একটা বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, সবগুলা বাহুর দৈর্ঘ্য এমনিতে এই হবে, জানা কথা। এখন তাহলে প্রশ্ন অনুযায়ী এই পাতের ক্ষেত্রফল দ্যাট মিন্স এ স্কোয়ার সমান সমান 3 বর্গ একক। তাহলে একটা বাহুর মান কত? √3 একক। √3 কে আমরা জানি ভাঙলে কি আসবে? √3 কে ভাঙলে আসবে 1.73। রাখলাম। এই পাতটিকে ক্রিন্তন বল প্রয়োগ করে, এই জায়গাতেই ঘাপলা, ক্রিন্তন বল আবার কি জিনিস? ক্রিন্তন বল প্রয়োগ করে একক দৈর্ঘ্য সরানো হলে, আচ্ছা এইটা একটু ক্লিয়ার করে বলা উচিত যে ক্রিন্তন বলটা কোথায় প্রয়োগ করতে হয়? সারফেসের সাথে এইভাবে টাচ করে, যে মনে আছে যে আমরা বইতে টাচ করে মানে স্পর্শক বরাবর টাচ করে বইটাকে একটু বাঁকাই ফেলছিলাম। তো ক্রিন্তন বল বলতে বোঝানো হয় এরকম স্পর্শক বরাবর যে বলটা প্রয়োগ করা হয়। এই যে এফ, ক্রিন্তন বল আমি প্রয়োগ করলাম। এবং একক দৈর্ঘ্য সরানো বলতে অ্যাকচুয়ালি বুঝাইতে চাইছে যে উপরের লেয়ারটা একক দৈর্ঘ্য সরাইছে, তাই না? মানে নিচে আগে আমরা এভাবে এটাকে সুন্দর মতো আগে স্টেবল করে নিছি, আটকায় ধরছি, ধরার পরে উপরের লেয়ারটাকে আমরা পুশ করছি। তো ধরলাম উপরের লেয়ারটা পুশ হওয়ার কারণে আমাদের এই বর্গাকার পার্টটা এইভাবে বাঁকায় গেল। আমি এক্সেসিভ করে ড্রয়িং করতেছি তোমাকে বুঝানোর জন্য, আর কিছুই না। অবশ্যই এত বেশি বাঁকাবে না, তো কমন সেন্সই বোঝা যাচ্ছে। তোমাকে বোঝানোর খাতিরে আমি এক্সেসিভ ড্রয়িং করতেছি। এই যে এইভাবে। তাহলে তুমি চিন্তা করো তো, উপরের এই যে পাতটা মানে বর্গাকার পাতের যে উপরের এই লেয়ারটা, সেটা নিচের এই লেয়ারের সাপেক্ষে কতটুকু আপেক্ষিকভাবে সরে গেছে সেটাই কিন্তু আমাদেরকে প্রশ্নে বলে দিছে, 1 একক সরে গেছে। তাহলে মনে করে দেখো
ছিলা তুমি এই পয়েন্টে, চলে গেলা তুমি এই পয়েন্টে। তাহলে এখন এই জায়গাতে যে যতটুকু আপেক্ষিক সরণ হয় সেটাকে কিন্তু আমরা সূত্র মতে শিখে আসছিলাম ডেল্টা এক্স। সো এই জায়গাটুকু হচ্ছে আমাদের জন্য ডেল্টা এক্স এবং ওই মানটা বলে দেওয়া 1 একক। যদি আমরা এখন এই ছবিতে অ্যাঙ্গেলটাকেও আঁকতে চাই, আমি বুঝতেই পারতেছি এই যে তুমি বাঁকায় গেছো সরে যাওয়ার কারণে এই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে থিটা। ওকে, তো এখন আমাদের যা দরকার বের করতে পারবো। বলছে ক্রিন্তন বিকৃতি কত। সো ক্রিন্তন বিকৃতি মানে আসলে ট্যান থিটা বা সিম্পলি ছোট করে থিটাই লেখা যায়, সমান সমান যতটুকু সরে গেছে আপেক্ষিক সরণ দুইটা লেয়ারের ডেল্টা এক্স এবং ওই দুইটা লেয়ারের মধ্যবর্তী লম্ব দূরত্ব এতটুকু যদি 1 হয়, চিন্তা করো তো এই বাহুটার দৈর্ঘ্য তো হচ্ছে আমাদের এ, সেই মানটা কত √3। যে মানগুলো বসাই দেই, ডেল্টা এক্স হচ্ছে 1 আর এ হচ্ছে √3। একটু নিজেই চিন্তা করো যে ট্যান 1/√3 কিসে পাওয়া যায়। আমরা জানি যে ট্যানের মান যদি হয় 30 ডিগ্রি তখনই কিন্তু এই মানটা হয়ে যায় 1/√3। তাহলে এই জায়গাতে একটা কথা আমাদের বলা ঠিক হচ্ছে না, যেহেতু এটা মোচড়টা অনেক বড় তাহলে ট্যান থিটা সমান সমান থিটা, আমরা এই দাবিটা করব না, আমরা শুধুমাত্র ট্যান থিটা ইকুয়াল টু এইভাবে দাবি করতে পারবো। তার মানে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রির ক্ষেত্রে এটা হওয়া পসিবল। কিন্তু ভাই ডিগ্রি লেখা যাবে না, তোমাকে এখানে লিখতে হবে রেডিয়ানে, তাহলে তুমি লিখে দাও π/6। কিন্তু আরেকটা কোশ্চেন এখানে আছে যে তুমি কি আসলে এটা করবা না করবা না। তার কারণ তোমাকে প্রশ্নে বলছে ক্রিন্তন বিকৃতি কত, মানে ট্যান থিটা মান কত। তোমাকে তো কেউ অ্যাঙ্গেল বের করতে বলে নাই। সো এই জন্য আমরা ট্যান 30 হলে হয় জানি, কিন্তু পরীক্ষা খাতায় লিখবো না, কারণ আমাকে শুধুমাত্র বিকৃতি বের করতে বসে। এন্ড দ্যাটস ওয়াই অ্যান্সার এই জায়গাতেই শেষ হয়ে যাবে 1/√3। যদি বলে কোনো একক লিখতে, কোনো একক নাই, কারণ উপরেও তোমার দৈর্ঘ্য নিচেও তোমার দৈর্ঘ্য, বাট পুরোটাকে প্রকাশ করছি আমরা অ্যাঙ্গেলের সাপেক্ষে। কথা বুঝতে পারছি? তো উত্তরটা হচ্ছে এই জন্য এইরকম। ফাইন, তো চলো আমার সামনে আগাই। পীড়নের টাইপ এখন এখানে দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের কি কি কোশ্চেন গুলো আসছিল, ওই সেম একই কথা যে রাজশাহী ইউনিভার্সিটি মোটামুটি একটু লেটেস্ট বছরে কিছু কোশ্চেন দিছে, বাট বাকিদের কোনো খবর নাই এবং ওইটা নিয়ে কিছু যাচ্ছে আসছে না। এটাই বলে আসছিলাম যে পীড়ন অ্যাকচুয়ালি চাপ, কিন্তু দিকটা ভিন্ন, তাই না? তাহলে এখন আমরা এখানে ঢুকে যাই। দেখো একদম শুরুতেই একটা সুন্দর ওয়ার্ড বলেই দিছে, সেটা হচ্ছে তুমি আর যাই করো আগেই বুঝতে হবে বাহ্যিক বল এখানে ছিল, বাহ্যিক বল ছাড়া কিন্তু এটা হওয়ার কোনো কারণ নাই। বাহ্যিক বলের ক্রিয়ার ফলে যখন একটা বস্তুর বিকৃতি ঘটবে, মানে অবশ্যই ওর যখন একটা চেঞ্জ আসবে, তখন স্থিতিস্থাপকতার জন্য বা প্রত্যয়নী বলের জন্য ওই বস্তুর ভেতর থেকে, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড যেগুলো খুবই ইম্পর্টেন্ট মার্ক করতেছি, ভেতর থেকে একটা বাধাদানকারী প্রতিক্রিয়া বা প্রত্যয়নী বলের সৃষ্টি হয়। এখন এই যে প্রতিক্রিয়া বল বা তুমি বলতে পারো প্রত্যয়নী বল, ওইটা যখন ক্ষেত্রফল দিয়ে ভাগ হয়ে যাবে তখনই তার নামটা হয়ে যাবে পীড়ন। এখন বাই ডিফল্ট ম্যাথমেটিক্যালি এদের চেহারা বল বাই ক্ষেত্রফলই হচ্ছে, তার মানে এটার মান এবং চাপের মান কিন্তু সমান হয়ে যাচ্ছে। কিন্তু চাপ এবং পীড়ন এক জিনিস না। তো এখানে এটা বলতে পারি চাপের মানের সমান, কারণ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল হয় সমান, তাই বলতে পারি চাপের মানের সমান। এর চেয়ে বেশি কিছু আমরা বলতে পারবো না। এখন ধরো তুমি একটা বস্তুকে ইচ্ছা মতো টানতেছো, ও বড় হচ্ছে, তুমি ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসবে। এটা কিন্তু বিশ্বাসযোগ্য না। কেন? তার কারণ অতিরিক্ত মাত্রায় টানলে একসময় বস্তুটা ছিঁড়েই যাবে, ফেটেই যাবে। তো এটাকে আমরা মার্ক করতেছি যে যেই পরিমাণের ফোর্স দিলে ওই বস্তুটা আর টিকবে না, ওই বস্তুটা ফেটে যাবে বা সিম্পলি বলতে পারি আমরা ভেঙে যাবে। এই যে কোনো বস্তু ভেঙে যায় বা ফেটে যায়, তো ওই পরিমাণের ফোর্সকেই বলতে পারবা অসহ ভার। ভার বলতে ওজন থেকে, বল থেকে আসছে অসহ ভার। এখন তুই যে অসহ ভরকে ক্ষেত্রফল দিয়ে ভাগ দিয়ে দাও, তখন তাকে বলা হয় তার পীড়ন। কিন্তু খেয়াল রাখতে হবে যে মিনিমাম যেই বল দিয়ে এই কাজটা করা যায় তাকে বলবো আমরা অসহ। কারণ ধরো 5 নিউটন বল দিলেই যদি কেউ ফেটে যায়, তাহলে 10 নিউটন দিলে তো অবশ্যই ফাটবে, তাই না? তাহলে 5 মিনিমাম যেটা, ওটা হইলে আমাদের অসহ হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে বেসিক্যালি এই পীড়ন বা চাপ ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি যে যখন আমরা বাহির থেকে এই যে এফ এই বলটা প্রয়োগ করতেছি, এই বলটা কি আমার কোন একটা ক্ষেত্রফলের মধ্যে কাজ করতেছে। এই বল বাই ক্ষেত্রফল এটা হচ্ছে চাপ।
কিন্তু যখন এই বলটা একটা প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে, সে কিন্তু ভিতর দিকে তৈরি হচ্ছে, যে চাচ্ছে না তুমি টানতে পারো, ওটাকে বলতেছি আবার আমরা পীড়ন। ওকে, আমরা বুঝি এটা, সামনে আগাইতেই পারি। তাহলে অসহ ব্যাপারটাকে বোঝানোর জন্য আমরা এই ইমেজটাকে কাজে লাগাইতে পারি। খেয়াল করে দেখো, এটাকে তুমি একটা স্প্রিং দিয়ে ভাবতে পারো, যদি ভাবতে চাও আর কি। যখন কোনো বল প্রয়োগ করি নাই অ্যাট টাইম ইকুয়াল টু 0, মানে ইনিশিয়ালি বা শুরুতে কোনো বল প্রয়োগ করব না, ওর মতো আছে। এবার সময় যত যাচ্ছে আমি বল আস্তে 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 বৃদ্ধি করতেছি। এমন একটা সময় আসলো টি ইকুয়াল টু টি, যখন এই বস্তুটা তার ইলাস্টিক লিমিটে চলে আসছে। এই লিমিট ব্যাপারটা কি, এটা আমি একটু পরে আমাকে বুঝাবো। মানে এখন পর্যন্ত ও যেই অবস্থায় আছে, তুমি যদি ওকে ছেড়ে দাও তাহলে ও আগের জায়গায় পৌঁছাবে। আমি আবারও বলতেছি, ইলাস্টিক লিমিট কথা মানে হচ্ছে ওকে তুমি এতক্ষণ পর্যন্ত যতটুকু প্রসারিত বা সংকুচিত করছো, যদি ছেড়ে দাও ওর আগের চেহারায় ব্যাক যেতে পারবে। কিন্তু যদি এর চেয়ে বেশি দিয়ে বসো, তখন কি হবে, ও আর আগের জায়গায় যেতে পারবে না। বেসিক্যালি একটা পার্মানেন্ট ডিফরমেশন হয়ে যাবে। যেমন ধরো গাড়ির কথাই যদি বলো, একটু টোক্কা দিলা গাড়ি আগের জায়গায় চলে আসবে, মানে গাড়ির বডি কথা বলতেছে আর কি, যেটু ট্যাপ খাবে আবার আগের জায়গায় চলে আসবে। কিন্তু যদি এটা হাতুড়ি দিয়ে বাড়ি মারি তাহলে কি হবে, তাই কিন্তু একদম পার্মানেন্ট ড্যামেজ বা পার্মানেন্ট দাগ পড়ে যাবে। ওই জিনিসটাকে বলা হচ্ছে যে তোমার এখন ইলাস্টিক লিমিট ক্রস করে গেছে। কিন্তু শুধু ইলাস্টিক লিমিট ক্রস করছে তা না, আমি এত বেশি ফোর্স দিয়ে বসছি যে যেই ফোর্সের কারণে ও আর টিকতেই পারে নাই, মানে পুরো ডিরেক্টলি ফেটেই গেছে। মানে এটা অবশ্যই কখন হয়, এটা ইলাস্টিক লিমিটের পরে হয়। মানে তুমি এখন ডাবল ফোর্স দিয়ে বসছো কাইন্ড অফ, বা এটা অন্য কোনো মুহূর্তে সময়ের সাথে আমার ফোর্সটা চেঞ্জ হচ্ছে, তখন এখানে আর টিকতেই পারে নাই, এখানে একদম ফেটেই গেছে। ওকে, চলো আমার সামনে আগে তাহলে। রাজশাহী ইউনিভার্সিটি 2020-21 প্রবলেম দেখা যাক কি দিয়েছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে, তাহলে ছিড়বে না বা ফাটবে না, সমস্যা নাই। 1 স্কয়ার মিলিমিটার, তাহলে ক্ষেত্রফলটা আমাকে দিয়ে রাখছে 1 মিলিমিটার স্কয়ার। তো ভাই আমরা জানি 1 মিলিমিটার মানে 10⁻³ মিটার। তাহলে এটাকে হোল স্কয়ার করলে হয়ে যাবে আমাদের 1 মিলিমিটার স্কয়ার। তাহলে 10⁻³ একে স্কয়ার করলে হয় 10⁻⁻6 এত মিটার স্কয়ার। ক্ষেত্রফল বিশিষ্ট তারের একটা প্রান্তে তুমি 1 নিউটন বল প্রয়োগ করবা, এফ তোমাকে দেওয়া আছে। তাহলে পীড়নটা কত হবে, পীড়নটা হচ্ছে পি সমান সমান এফ ডিভাইডেড বাই এ। এখানে এফ এর মান তোমার হচ্ছে 1 আর ক্ষেত্রফল তোমার মান হচ্ছে 10⁻⁻6। তাহলে উপরে উঠাই দাও, হয়ে গেল 10⁻⁻6। এই দেখো, তাহলে 10⁻⁻6 নিউটন পার মিটার স্কয়ার। পীড়নের মাত্রা সমীকরণ কোনটি? পীড়ন মানে কি, পীড়ন মানে তোমার হচ্ছে চাপ, তাই না, মানে এফ বাই এ। তাহলে যদি আমরা এফ চিন্তা করি, এফ মানে নিউটন আর এ মানে এরিয়া মানে মিটার স্কোয়ার। নিউটনকে ভাঙলে কি পাবো, 1 কেজি এম, তার সাথে ত্বরণ পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। তাহলে কাটাকাটি করলে কি হচ্ছে, কাটাকাটি করলে কেজি মিটার, মিটার স্কোয়ারে পার মিটার এস পাওয়ার -2। তাহলে কেজি মানে এম, তা আমাদের লাগবে এম এল ইনভার্স টি পাওয়ার -2, এম এল ইনভার্স টি পাওয়ার -2। আমরা ভুলে যাইতেই পারি, কোনো ব্যাপার না, কিন্তু একটু চেষ্টা করলেই পারা যাবে। আচ্ছা, একটি তারের দৈর্ঘ্য বা এল সমান সমান 5 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.002 মিটার স্কোয়ার এবং অসহপীড়ন মানে এর চেয়ে বেশি দেওয়া সম্ভব না, বা পি ম্যাক্সিমাম সমান 2.5 পাওয়ার 5। এই তারটার অসহ ভার কত বের করতে বলছে, মানে এই ভর সিম্পলি বের করতে বলতেছে আমাকে, তাই না। তাহলে আমরা জানি পি সমান সমান এফ বাই এ, আর এফ মানে তোমার হচ্ছে আবার mg ডিভাইডেড বাই এ। তাহলে আমি যদি এই ক্ষেত্রফলকে পি দিয়ে গুণ করে জি দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমাদের পীড়নের মানটা কত, 2.5 10⁻⁵। একে গুণ করব কি দিয়ে, ক্ষেত্রফল দিয়ে 0.002 অথবা 2 ডিভাইড বাই একক দশক শতক হাজার, মানে 0.002। তাহলে পি আর এ গুণ করলাম, এখন ভাগ দিব জি দিয়ে, জি এর মানটা কত 9.8, তাহলে গুণ দিব আমরা 9.8 কে দিয়ে। তাই যদি করি আমরা, নিচে 9.8 পড়ে থাকতেছে, এখানকার 1000 আর তোমার এখানকার 10⁻⁵, মানে 5টা শূন্য
3টা শূন্য, উপরে পড়ে থাকলো 2টা শূন্য, তাহলে 2 আর 2.5 মানে তোমার কত 5, আর উপরে থাকলো আরো শূন্য 2টা, তাহলে 500/9.8, মানে অ্যান্সারটা হবে অ্যান্সার এ, 500 ডিভাইড বাই 9.8 এত কেজি। ঠিক আছে, এই তো সিম্পল জিনিস। এখন আসি আমরা পয়সনের অনুপাত এই টপিকটাতে। খেয়াল করে দেখো, এখান থেকে কিন্তু সেই অর্থে মনে হচ্ছে প্রশ্ন আসে নাই, কিন্তু আমি প্রতিবার একটা কথা বারবার রিমাইন্ডার দিই যে তুমি ওই একবার আসছে দুইবার আসছে এটা দেখো না, কারণ ঢাকা ভার্সিটি কিন্তু এখান থেকে ঝামেলা পাকাইছিল, যা আসে না হুট করে দিয়ে দিছে, তাই আমরা এটা সিরিয়াসলি নিব। চলো সামনে আগাই। ওইটা বোঝার আগে আর একটা ছোট ইস্যু, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাকে বলি যে আমি কেন পয়সনের অনুপাতকে নিয়ে চিন্তা করব, দরকারটা কি। এটা নিয়ে আমি এর পরবর্তী লেকচারে আরো ঠিক মতো বোঝাবো, আপাতত সেটা বোঝানোর কারণে বুঝাইতেছি। সেটা হলো যে কোনো একটা লোহা বা যে কোনো ম্যাটেরিয়ালের ইয়ং এর গুণাঙ্ক কেমন বা এ কত ভালো পারফর্ম করবে বুঝার জন্য এই এক্সপেরিমেন্টটা করা হয়। মানে ইজি করে বলি জিনিসটা কি, সেটা হচ্ছে ধরো যে একটা সিম্পল তারকে আগে এইভাবে উপর থেকে ঝুলায় দেয়, মানে তোমরা কলেজের ল্যাবেও যেটা করতে পারবা, হয়তো আমি জানি না কিছু কিছু কলেজে করাইছে বা কোথাও কোথাও করায় নাই, এরকম একটা লম্বা তারকে নেওয়া হবে এবং এই তারটাকে নিয়ে উপর থেকে ঝুলাই দিবে। ঠিক আছে, ঝুলাইলাম, ঝোলানোর পরে এই তারের যে একদম নিচে বা মুক্ত প্রান্ত, সেখানে একটা ওজন ঝুলায় দেওয়া হয় এবং এক একবার এক একটা ওজন ঝুলায়। তো ধরো এর ভর হচ্ছে এম, ঝুলে লাভটা কি, ভরের কারণে একটা এমজি পরিমাণে ওজন নিচে কাজ করে। তো এই তারটার যে আদি দৈর্ঘ্য সেটা আমরা আগে থেকেই জানি এর দৈর্ঘ্যটা কত, কিন্তু তুমি যখন এক একবার এক এক রকমের ভর ঝুলাই দিচ্ছ বা সেটার ওজনটা চেঞ্জ করে দিচ্ছ, তখন দেখা যায় এই তারটার দৈর্ঘ্য এক একবার এরকম এক এক রকম হয়ে যায়, মানে তারের দৈর্ঘ্যটা পরিবর্তিত হয়ে যায়। আর এইটাই আমাদের অ্যাকচুয়ালি দরকার, এই পরিবর্তিত দৈর্ঘ্য থেকে আমরা বুঝতে পারি এই তারটার বিকৃতি কত হচ্ছে। এটা আমি কিভাবে করতে পারবো, তখন ভালো করে জানো, যদি আমরা তারের দুইটা দৈর্ঘ্যের পরিবর্তন করে দেই, L2 আর L1 ধরলাম আর কি, তাই যদি আমি এদেরকে বিয়োগ করে দেই, তাই ছোট l সমান সমান L2 মাইনাস L1 এবং আদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দেই L1, তাহলে পেয়ে যাব আমরা বিকৃতি। এবং তার সাথে আমরা আরো একটা ব্যাপার বুঝতে পারলাম, এই ঘটনা ঘটার জন্য কে দায়ী, ওই মোমেন্টে একটা বল ছিল mg, সে দায়ী। তো এক একটা ভরের জন্য এক একটা করে বিকৃতি হবে। আমরা এক্সপেরিমেন্ট এটাই করব, একটা চার্ট বানাবো, এই চার্টে আমরা কি দিব, এক্স অক্ষে থাকবে এম বা ভর, যেটা আমি দিলাম, দেওয়ার কারণে এখানে তারের দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেন্টিমিটার বা মিলিমিটার, ওটা তারের ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করবে। যখন কোনো ভর দিব না তখন কোনো পরিবর্তন হবে না। ধরো আমরা ভর আস্তে আস্তে বৃদ্ধি করলাম 3, 6, 9 এভাবে, আর দৈর্ঘ্যের পরিবর্তনটা 1, 2, 3 এভাবে হচ্ছে। কিছুক্ষণ পর্যন্ত এরকম সুন্দর মানই পাওয়া যায়। এই কথার মানে হইল যে আমার যত ভর বাড়তেছে প্রতিবার 3 কেজি করে ভর বৃদ্ধি করতেছি, আর দৈর্ঘ্য প্রতিবার 1 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। প্রথম প্রথম এরকম খুব সুন্দর মান পাওয়া যায়। অর্থাৎ যদি এটাকে আমরা গ্রাফে আঁকতে চাই, ভরের সাথে দৈর্ঘ্যের পরিবর্তনকে বা ভরটাকে মডিফাই করে বল বানাবো, এলটাকে বিকৃতি বানাবো, প্রথম প্রথম খুব সুন্দর একটা মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায়, কিছুক্ষণ পর্যন্ত পাওয়া যায়, কিন্তু গন্ডগোলটা লাগে এর পরেই। তো যতক্ষণ পর্যন্ত এরকম মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায় এটাকেই বলা হয় ইলাস্টিক লিমিট, বা সিম্পলি তুমি যদি এখন বল প্রয়োগ করা ছেড়ে দাও, এই তারটা আগের জায়গায় ব্যাক যাবে, কিন্তু ইলাস্টিক লিমিটের পরে কখনো এরকম হয়, কখনো এরকম হয়, কখনো এমন হয়, মানে অনেক আজব আজব শেপ পাওয়া যায়। এটা ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপরে, তুমি কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছো, সেখান থেকে ওই ব্যাপারটা আসে। ওইটা কিন্তু তুমি কখনোই আগে থেকে গেস করতে পারবা না, অসম্ভব। ঠিক আছে, সেটা সিম্পল তারকে নিয়ে আমি কিভাবে তার ইলাস্টিক লিমিট দেখতে পারবো বা তার বিহেভিয়ার বুঝতে পারবো, এইটা হচ্ছে এক্সপেরিমেন্ট। কিন্তু রডের ক্ষেত্রে কি করবা, রড তো আর এত সিম্পল না যে তুমি ভর দিবা লম্বা হবে বা সেন্টিমিটার লম্বা হবে, এইটাও সম্ভব না। ওটা খুবই ক্ষুদ্র ক্ষুদ্র লম্বা হয়, মানে আমি ভর ঝুলাইতে ঝুলাইতে আমার আজীবন চলে যাবে, তারপরে কিচ্ছু হবে না। এই জন্য যে কাজটা করে ব্যাপারটা একটা এরকম, যে ধরো এটা একটা রড বা রডের ছোট্ট অংশ, উপর থেকে আর নিচ থেকে ক্ল্যাম্প দিয়ে, মানে এরকম ক্ল্যাম্প বলতে কি কিভাবে বুঝাবো, পিনের মতো এরকম করে ঠাস করে ধরে ফেলে,
ক্ল্যাম্প দিয়ে ধরে, ধরে উপরে আর নিচে এইভাবে টানা শুরু করে। লিটারালি এগুলার জন্য মেশিন আছে, ওইটার নাম হচ্ছে ইউটিএম বা ইউনিভার্সাল টেস্টিং মেশিন। ইউটিএম, ইউনিভার্সাল টেস্টিং মেশিন। এগুলা কারা ইউজ করে? ধরো বিএসআরএম, কেএসআরএম, যে বড় বড় যে আমাদের রডের কোম্পানিগুলো আছে, তারা কিন্তু এক্সপেরিমেন্ট গুলা করে। তারা কি করে? রডটাকে ধরে টান মারে, জোরে টান মারে। তো আস্তে আস্তে লিমিট আছে আবার, মানে তুমি যে ঠাস করে টান মারো, ও ফাটবে। ধরো প্রতি সেকেন্ডে 3 মিলিমিটার, 5 মিলিমিটার এরকম হিসাব আছে টানার। তবে আস্তে আস্তে টানে, তখন কি হয়? রডটা তো শুরুতে এরকম ধরো অনেক মোটা, তাই না? এরকম মোটা থাকে, কিন্তু যত সময় যায় এটা লম্বা বাড়তে বাড়তে মাঝের জায়গাটা চিকন হওয়া শুরু করে। এই যে দেখো, এই জায়গাটা, রডটা কিন্তু শুরুতে এরকম মোটা থাকে, বাট যখন তুমি টানতেছো, টানবা যখন, দুই সাইড থেকে কিন্তু এরকম চিকন হওয়া শুরু করে। মানে এরকম তো মাঝখানে চিকন হইতে 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 আবার তোমার বড় হয়। এই যে চিকন হয়ে আসা, হইতে হইতে একটা মোমেন্টে এই জায়গাতে ছিঁড়েই যায়, এমনটাও ঘটে। ওই গ্রাফটাই যে আমরা আঁকি, তখন আমরা এইরকম একটা কার্ভ পেয়ে যাই। কিন্তু শুরুতে সুন্দর মতো একটা সোজা সরল রেখি গ্রাফ পাওয়া যায়। তাহলে এই পর্যন্ত হচ্ছে ওর ইলাস্টিক লিমিট, মানে তুমি যদি বল প্রয়োগ করা ছেড়ে দাও, ও ঠিক আগের জায়গায় ব্যাক করতে পারবে। কিন্তু যদি এখন আমি এই পয়েন্টের পরে ক্রস করি, সাপোজ এই পর্যন্ত বল প্রয়োগ করে ফেলি, তখন দেখা যাবে কি বল প্রয়োগ করা ছাড়লেও রডটা এইরকম একটা পয়েন্টে আসবে। এই কথা মানে হচ্ছে একটু বিকৃত থেকে যাবে। তুমি চিন্তা করো তো, একটা স্প্রিং অল্প টানছো, ছাড়লে আগের জায়গায়, অল্প আই টানছো, আবার আগের জায়গায়। বেশি টেনে ফেলছো, তখন কি একটু লম্বা হয়ে যায় না, বিকৃত হয়ে যায় না? তার মানে তুমি অ্যাকচুয়ালি লিমিট ক্রস করে ফেলছো। অ্যাকচুয়ালি এই টেস্টটা কেন করা হয়? যে সবচেয়ে বেশি কত বল নিতে পারবে, কখন ছিঁড়ে যাবে, এই ব্যাপারগুলো জানার জন্য। যেমন ধরো আমরা বিল্ডিং বানাবো বা আমরা জাহাজ বানাবো, যুদ্ধের ট্যাঙ্ক বানাবো, সো কতটুকু ফোর্স ও নিতে পারবে যে বাড়ি খাইলেও ফাটবে না, ওইটা এই ডিজাইন থেকেই বের করা যায়। সো লজিক্যালি বুঝতে পারতেছো, টাইটেনিয়াম ওদের ক্ষেত্রে এই গ্রাফগুলা আরো বেশি হাই হয়। মানে এরা অনেক বেশি লোড নিতে পারে, কিন্তু স্টিল একটা মিনিমাম লোড নিতে পারে। যেমন ধরো আমরা নরমালি কি করি, আমরা মাইল্ড স্টিল বা নরমাল কার্বনের কথা দিয়েই চিন্তা করতে পারি। একটু কার্বন যদি ইউজ করে দেই মাইল্ড স্টিলের সাথে, এটা কিন্তু স্টেইনলেস স্টিল হয়ে যায়, মানে মরিচা পড়ে না, জং ধরে না। ওইটা কিন্তু ওয়াই বেশ ভালো কম্পারেটিভলি, কিন্তু পিওর লোহা কিন্তু ওয়াই এত বেশি হয় না। কথা বুঝতে পারছো? তাহলে এখন এই টাইপের জিনিসগুলো কিন্তু তুমি কখনোই এক দেখায় জানতে পারবা না। তোমাকে এখানে অবশ্যই এক্সপেরিমেন্ট করতেই হবে, এর বাইরে কোনো উপায় নাই। ঠিক আছে, দেখি যে একটু আগে যদি বুঝাই বললাম যে এই গ্রাফটা কিভাবে কি করে, ঠিক সেখান থেকে চাইলে আমরা এই পয়সনের অনুপাত ব্যাপারটাকে আনতে পারি। কিভাবে? ধরো ওই ঠিক আগের কথাটাই, যে আমাদের কাছে সিলিন্ড্রিক্যাল শেপের এরকম রডের টুকরা দেওয়া আছে, এই রডটাকে ধরে আমরা কোন একটা মেশিন দিয়ে উপর নিচে এভাবে টানলাম, মানে বেসিক্যালি বড় করার প্ল্যান নিলাম। তাহলে কি ঘটনা ঘটবে? দেখা যাবে এটা লম্বা তো হবে, কিন্তু এটার সাইড থেকে কিন্তু চিকন হয়ে আসবে। আমি একটু এক্সেসিভ ড্রয়িং করতেছি তোমাকে বোঝানোর জন্য। যদি চিন্তা করি এভাবে, লম্বাই না হয় বুঝলাম দুই সাইড থেকে বাড়লো, কিন্তু দেখো সাইড থেকে কিন্তু উল্টা চেপে গেল। তো এই প্রবলেমটাই কিন্তু হয়। এটা আমরা এই চিত্র দেখতে পারতেছি যে শুরুতে আমাদের কাছে যে সিলিন্ডার দেওয়া ছিল, এ ধরো এরকম একটা বড় সড়ো সিলিন্ডার শেপ দেওয়া ছিল, এটা লোহা হোক, যা যা মন চায় তাই হোক। যদি আমরা এখন উপর নিচে এইটাকে চাপা শুরু করি, তখন কি হবে? এটা কিন্তু দৈর্ঘ্য একটু চেপে এরকম ছোট হয়ে গেল। কিন্তু যখন এটা দৈর্ঘ্য ছোট হয়ে আসলো, এটা কিন্তু সাইড দিয়ে এইভাবে উল্টা বৃদ্ধি পেয়ে গেল। তার মানে দৈর্ঘ্য পরিবর্তনের সাথে তার পার্শ্ব পরিবর্তন দেখা গেল, এবং দুটা কিন্তু দুই রকম অক্ষে, মানে এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্যের পরিবর্তন যদি আমি চিন্তা করি, তো জেড অক্ষে হবে পার্শ্ব পরিবর্তন, অথবা উল্টায় বলতে পারি, জেড অক্ষে দৈর্ঘ্যের পরিবর্তন হইলে এক্স অক্ষে হবে পার্শ্ব পরিবর্তন। মানে মেইন কথা, দুইটা লম্ব অক্ষে একই সাথে আমরা পরিবর্তন দেখতে পারতেছি। এই সিম্পল জিনিসটা চাইলে আমরা ওখানে দেখতে পারি কিভাবে, যে তুমি যখন টানতেছো, এই লম্বাটা যে হচ্ছে, এটাকে বলতে পারি সিম্পলি আমরা দৈর্ঘ্যের বিকৃতি। এই যে দৈর্ঘ্য বিকৃতি। আর আমরা যদি এই সাইডের পরিবর্তনটাকে বলি, এটা বলতে পারি আমরা পার্শ্ব বিকৃতি, সাইডের চেঞ্জ। অ্যাকচুয়ালি আমরা এই দুইটা বিকৃতি যখন অনুপাত করব, দৈর্ঘ্য বিকৃতি আর পার্শ্ব বিকৃতি, সেটাই কিন্তু হয়ে যাচ্ছে পয়সনের রেশিও। তাহলে পয়সনের রেশিওকে যদি আমরা সিগমা দিয়ে লেখার চেষ্টা করি, এটা ডাইরেক্ট পরিচয়টা হলো উপরে থাকবে সাইডের পরিবর্তন অথবা পার্শ্ব বিকৃতি,
আর তোমার নিচে থাকবে লম্বার পরিবর্তন বা সিম্পলি দৈর্ঘ্য বিকৃতি। এই অনুপাতটাই হচ্ছে সিগমা। তাহলে এই সিগমারও অবশ্যই কোনো না কোনো রেঞ্জ থাকা উচিত যে এই থেকে এর মধ্যে হবে, সেটা অবশ্যই আছে। এটা আমরা একটু পরে দেখতেছি। চলো সামনে আগাই। এই দেখো পয়সন অনুপাত পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি লিখে দেওয়া, এবং তোমার এখানে কোনটা কি মিন করে সেটা বলা আছে। যদি আমরা পার্শ্ব বিকৃতি নিয়ে কথা বলি, তো পার্শ্ব বিকৃতি যখন হবে তখন কি তোমার ব্যাসের বা ব্যাসার্ধের পরিবর্তনকে আদি ব্যাস বা ব্যাসার্ধ দ্বারা ভাগ করতে হবে। আর দৈর্ঘ্য বিকৃতি বের করতে হইলে দৈর্ঘ্য পরিবর্তনকে আদি দৈর্ঘ্য দ্বারা ভাগ করতে হবে। এখন একটা ছোট প্রশ্ন উঠতে পারে যে সবই ঠিক আছে, কিন্তু এই জায়গাতে মাইনাস কেন? তার কারণটা হচ্ছে এটা লজিক্যালি ভাবো, যে যখন আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, মানে ডেল্টা এল বা দৈর্ঘ্যের পরিবর্তন যখন পজিটিভ হবে, তখন তোমার সাইড দিয়ে মানে দুই পাশ দিয়ে কি হবে, চেপে আসবে, অর্থাৎ ব্যাসার্ধ কিন্তু হ্রাস পাবে বা ব্যাস কিন্তু হ্রাস পাবে। এবং ঠিক একইভাবে যে উল্টাটা হয়, এবার আমরা বস্তুকে ধরে চাপা দিব, অর্থাৎ এর দৈর্ঘ্যটা ছোট হয়ে যাবে, তাই ডেল্টা এলটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক সেই মোমেন্টে কি হবে, সাইড দিয়ে কিন্তু তার ব্যাস বা ব্যাসার্ধ বৃদ্ধি পাবে, তাই ডেল্টা আরটা পজিটিভ হয়ে যাবে। এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, তাই না? তাই ডেল্টা এল এবং ডেল্টা আর এদের সম্পর্ক কিন্তু সবসময় উল্টা। তাই যদি আমরা এখন পয়সনের রেশিওকে লিখতে চাই, উপরে রাখতে হচ্ছে আমাদেরকে ব্যাস বা ব্যাসার্ধের পরিবর্তন আদি ব্যাসার্ধের সাপেক্ষে, আর নিচে আমাদেরকে রাখতে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন আদি দৈর্ঘ্যের সাপেক্ষে। একটা পজিটিভ হলে একটা তো নেগেটিভ হবেই, কিন্তু আমরা অঙ্কটায় নেগেটিভ মান চাই না, এই জন্য নিজেরাই একটা এক্সট্রা মাইনাস দিয়ে রাখলাম, যেন পয়সনের রেশিওর এই মানটা সব সময় পজিটিভ আসে। তাই আমরা জোর করে একটা নিজেরাই এখানে মাইনাস দিয়ে রাখলাম। তার রিজন হচ্ছে এইটা, যে দৈর্ঘ্য বাড়লে সাইডে কমবে, আর সাইডে বাড়লে দৈর্ঘ্য কমবে, উল্টা হইতে হবে, মানে সম্পর্ক ঠিক হবে না। বাট একটা বিশাল প্রবলেম পাকে তারপরও, সেই প্রবলেমটা হইলো যে আমরা মাইনাস চাই না, বাট তারপর দেখা যায় যে সলভ করলে আমাদের এই পয়সনের রেশিওর মানটা -1 থেকে হাফের মধ্যেই আসে, মানে আবারও সেই নেগেটিভ সামহাউ চলেই আসে। এটা কেন আসে আমরা একটু পরে বলতেছি, বাট তার আগে বলি, বাস্তবিক পক্ষে বা নরমালি ধাতব পদার্থ এদের ক্ষেত্রে আমরা সিগমার মানটা 0 থেকে 0.5 এর মধ্যেই পাই, মানে সব ম্যাটেরিয়াল না হলেও অন্তত ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমরা পজিটিভ সাইডেই থাকি। তাহলে মাইনাস মানগুলো কখন আসে? যেমন ধরো হানিকম্ব ব্যাকজি বলি আমরা, মানে মৌমাছির চাক, তখন কিন্তু মাইনাস আসে। জিনিসটার ব্যাখ্যাটা একটু অন্যরকম। ধরো যে সিগমার ভ্যালু নেগেটিভ কি হইতে পারে? সিগমা ভ্যালু নেগেটিভ তখনই হইতে পারে যখন দৈর্ঘ্যের পরিবর্তন আর ব্যাস বা ব্যাসার্ধের পরিবর্তন দুইটাই এক, অর্থাৎ টানতেছো লম্বায় বড় হচ্ছে, সাইডেও বড় হচ্ছে, বা তুমি কম্প্রেস করতেছো লম্বায়, এটা সাইড দিয়েও কম্প্রেস হচ্ছে। একই সাথে দুই পাশেই বাড়ে বা দুই সাথেই কমে, এটা কিন্তু ন্যাচারালি হওয়ার কথা না, কিন্তু অসম্ভব না। কিভাবে? ধরো যদি আমরা একটা প্যাটার্ন চিন্তা করি তোমাকে বোঝানোর জন্য, এই যে এইভাবে, এই যে এই প্যাটার্নটা, এখন এই দাগ আর এখানে দাগ দিলাম, এইভাবে এই প্যাটার্নটা রিপিট করবে সব দিক থেকে। যদি আমরা এইটাকে ধরে টান দিই, টান দিই বলতে এই দাগ বরাবর আর এই দাগ বরাবর যদি আমরা টান দিই, তাহলে কি হওয়ার কথা? এটা লজিক্যালি ভাবো। তাহলে উপরে এই যে তোমার ভি শেপটা, এটা কিন্তু এরকম খুলে আসবে, নিচে যে ভি শেপটা এটাও কিন্তু খুলে আসবে। এবং দেখো ও যখন খুলে আসতেছে, তখন এই পাশের দুই দাগ এরাও কিন্তু দূরে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ যখন এটা উপরে এবং নিচে সরে যাচ্ছে, মানে তুমি যখন বলতে পারো এইভাবে উপর নিচে বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই একই মোমেন্টে এটা কিন্তু দুই সাইড থেকেও বেড়ে যাচ্ছে, এমনটাই কিন্তু হয়। বা তুমি চাইলে জিনিসটাকে এভাবে হাতের মাধ্যমে দেখাইতে পারো, যে ধরো তুমি তোমার দুই হাতকে এভাবে বাঁকায়ে টাচ করে রাখতেছো এইভাবে, ঠিক আছে, যে এইভাবে টাচ করে রাখতেছো, যখন তুমি দুই হাতকে টানবা এবার সরাবা, তখন কি হবে, এটা কিন্তু বেড়ে যাচ্ছে। তার মানে তোমার দুইটা হাত কিন্তু দূরেও সরতেছে এবং আঙ্গুলগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে উপর নিচেও যেমন এটা বৃদ্ধি পাচ্ছে, সাইড দিয়েও কিন্তু বড় হচ্ছে। তার মানে এটা কিন্তু অসম্ভব আসলে না, কিন্তু খুব স্পেসিফিক কেসে এমনটা হয়, সব জায়গায় অ্যাভেলেবল না, তাই কিছু কিছু ক্ষেত্রে আমরা মাইনাস দিতে পারবো, মনে রেখো। ঠিক আছে, সো মাইনাস হতে পারে, অসম্ভব না, বাট বাস্তবে একটু কমই হয় সেটা। এখন আমাকে দেখা বলতেছে যে গাণিতিকভাবে পয়সনের অনুপাতের সীমা কত। এখন এই গাণিতিকভাবে যদি কেউ প্রুফ করতে চায়, তখন মেইন প্রবলেমটা হয়ে যায় সূত্র কি নিব আমরা, সূত্র ছাড়া কিন্তু প্রুফ করা যাবে না। এটার ক্ষেত্রে
ইস্যুটা হচ্ছে তোমাদের ইসাক স্যারের বইয়ে ছোট্ট করে একটা পেজের উপরে ৩টা স্পেশাল শর্টকাট দেওয়া ছিল, মানে ওয়াই এর সাথে বি বা সিগমা এদের কানেকশন। ওয়াই বলতে আমরা কি বুঝি? ইয়ং এর গুণাঙ্ক বুঝি। বি বলতে কি বুঝি? আয়তন গুণাঙ্ক। আর সিগমা বলতে আমরা কি বুঝি? পয়সনের অনুপাত। আর ইটা বলতে বুঝি হচ্ছে আমরা ক্রিন্তন গুণাঙ্ক। এই ৪টার মধ্যে স্পেশাল কিছু কানেকশন আছে। যেমন যদি আমরা এখানে ওয়াই আর বি কে নিয়ে কাজ করি, y সমান সমান 3b তার সাথে 1 মাইনাস টোয়াইস সিগমা, এটা লেখা যায়। আমার সিগমা লেখাটা খুব সুন্দর হয় না, বাট বুঝে নাও। আর এটা হচ্ছে y সমান সমান t টা 1 প্লাস সিগমা, y সমান সমান 2 ইটা 1 প্লাস সিগমা, এটাও কিন্তু হতে পারে। এটা হচ্ছে এই ৩টা গুণাঙ্ক এবং সিগমার মধ্যে সম্পর্ক, মানে পয়সনের অনুপাতের মধ্যে সম্পর্ক। একটু যুক্তি দিয়ে চিন্তা করো। সেটা হইলো যে যে কোনো গুণাঙ্ক এটা কি শূন্য হইতে পারে? যেমন ধরো ইয়ং এর গুণাঙ্কই, এটা কি শূন্য হইতে পারে? অবশ্যই শূন্য হইতে পারে না। তোমার মানটা হয়তো অনেক কম হইতে পারে বা অনেক বেশি হইতে পারে, কিন্তু এই বলে 0 হবে এটা কিন্তু সম্ভবই না। তাহলে আমি চিন্তা করে দেখি, কোনো গুণাঙ্ককেই শূন্য করার মতো কোনো সম্পর্কই নাই বা কোনো কারণ নাই। এইজন্য আমরা ইচ্ছা করে এই জায়গায় চেষ্টা করব পয়সনের রেশিওর মান যা মন চায় তাই হোক, ওটা দেখার বিষয় না। কিন্তু বাকি ৩টাকে যা হওয়া সম্ভব না, মানে ওয়াই, বি বা ইটা 0 তো হওয়া সম্ভব না। যদি 0 হয় তাহলে কি হয় চেক করে দেখব। তাই ধরি আমরা যদি ওয়াই এর মানটা কোনো কারণে শূন্য হইতে হয়, তাহলে কি ঘটনা ঘটতে হবে? 3 থাকুক 3 এর মতো, বি থাকুক বি এর মতো, 1 মাইনাস 2 সিগমা। এবার লজিক্যালি ভাবো, যদি কাটাকাটি করে বাম পাশটাকে শূন্য আসতেই হয়, বি তো 0 হওয়ার কোনো কারণ নাই, তাহলে 0 ইকুয়াল টু 1 মাইনাস 2 সিগমা, বা পক্ষান্তর করলেই বলতে পারি সিগমা ইকুয়াল টু হাফ। অর্থাৎ উল্টা করে প্রুফ করলাম, যেহেতু ওয়াই 0 হইতে পারে না, তাই সিগমা মানটা হাফ হইতে পারবে না, কিন্তু তার চেয়ে তো ছোট হইতেই পারবে, কেউ তো মানা করে নাই। ঠিক সেম ঘটনা আমরা এই জায়গাতে কাজে লাগাবো, যে ওয়াই এর মানটাকে আমরা জোর করে 0 বানানোর চেষ্টা করব। তাই সমান সমান 2 ইটা 1 প্লাস সিগমা। তার মানে 1 প্লাস সিগমা এই যোগ বিয়োগটা শূন্য দাবি করতে, বা পক্ষান্তরে বলতে পারি সিগমা ইকুয়াল টু মাইনাস হাফ। তার মানে এটাও কিন্তু হওয়া সম্ভব না। আমি বুঝতে পারলাম যে সিগমার যে রেঞ্জটা, এটা কিন্তু -1 এর নিচে যাচ্ছে না এবং হাফের উপরেও যাচ্ছে না। এই জন্য বলা হয় যে -1 থেকে শুরু করে সিগমার ভ্যালু সর্বোচ্চ তোমার হাফ পর্যন্ত এক্সিস্ট করতে পারবে। ঠিক আছে? ইকুয়াল না দেওয়াই ভালো, বাট এটা তোমার ইচ্ছা, তুমি ইকুয়াল দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই। সো -1 থেকে হাফ, এই কয়টাই। এখন আসো আমরা কিছু প্রবলেম চেক করি এখান থেকে। পয়সনের অনুপাত সীমা একটু আগে বলছি -1 থেকে হাফ ইকুয়াল দেওয়া উচিত না। কেন আমি আগেই বলছিলাম, কারণ ইকুয়াল দিলে আবার ওই অসম্ভব কেসটা হয়ে যায়। আচ্ছা এখান থেকেও সরাই রাখি, তোমরা বুঝবা না, পরে ঝামেলা করবা। এই যে ইকুয়াল সরাই রাখলাম। ঠিক আছে, সামনে যাই। একটি তারের দৈর্ঘ্য 2 মিটার এবং তার ব্যাস দেওয়া আছে L2, ব্যাস 5 মিলিমিটার। দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করার কারণে তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়। তো মনে করে দেখো, এই কথা ক্লাসের শুরুতে বলছিলাম, যখন কোনো পার্সেন্ট বৃদ্ধি পায় বা কিছু পায়, ডাইরেক্ট বুঝবা তোমাকে এখানে বিকৃতির মান দেওয়া আছে যে কত পার্সেন্ট চেঞ্জ হচ্ছে। পয়সনের অনুপাত যদি হয় 0.02 মানে সিগমা, তাহলে ব্যাস কতটুকু হ্রাস পাবে? তাহলে সিগমা ইকুয়াল টু হচ্ছে উপরে হবে ব্যাসের পরিবর্তন বাই আদি ব্যাস, নিচে দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য। তোমায় জিজ্ঞেস করা হচ্ছে ব্যাসের কি পরিমাণে চেঞ্জ আসবে। সো ডি বাই ডি ইকুয়াল টু সিগমা ইন্টু এল বাই এল। সিগমার মান কত এখানে? এখানে তোমার সিগমা মানটা দিয়ে দেওয়া আছে 0.02, তাহলে 0.02 ইন্টু এল বাই এল, এটা কিন্তু 10%। তো 10% মানে কিন্তু আবার 10 ডিভাইডেড বাই 100। আমি হিসাবটা করি, 2 আর 10-এ যা সিম্পলি 2 কে রাখলাম, 2 বাই 100, 2টা 100 মানে 4 শূন্য, আর এখানে তোমার 1 শূন্য, তাহলে কাটা তোমার হয়ে গেল 3 শূন্য, 2 বাই এত। আর এটা হচ্ছে আমাদের ডি বাই ডি এর ভ্যালু, মানে সিম্পলি আমরা বিকৃতি বের করছি। তোমাকে বের করতে হচ্ছে কতটুকু চেঞ্জ হবে, তা মানে তোমাকে এখন গুণ করতে হবে বড় হাতের ডি দিয়ে। তুমি আগে কত ছিলা? 5 মিলিমিটার ছিলা, তাহলে গুণ যদি করে দিই 5 দিয়ে, তাহলে ছোট ডি সমান সমান উপরে 5 দিয়ে গুণ করলে 5 দিয়ে 10 ডিভাইড বাই 1000 এত এমএম। আমি 5 দিয়ে গুণ করছি, তারপরে আমি কিন্তু ডিরেক্টলি মিটার দিয়ে গুণ করে ফেলছি। এখন তুমি বসায় দাও, তোমার উত্তর যেটা সেটাই। তাহলে 10 কে যদি আমরা ভাগ করি, তাহলে 0 0 বাদ গেল,
আর 2 শূন্য তাহলে 0.01 mm, অ্যান্সার হচ্ছে 0.01 mm। পয়সনের অনুপাতের একক বা মাত্রা কোনটি? পয়সনের অনুপাতের এককই হওয়া সম্ভব না, তাহলে মাত্রা হয় কেমনে? তো উত্তরটা হচ্ছে উত্তর কোনটিই নয়, কারণ তুমি তো অনুপাত করতেছো, এর এককই নাই, মাত্রাও থাকবে না, শেষ। তাহলে আজকে আমাদের মোটামুটি ক্লাস এই পর্যন্তই ছিল। হোপফুলি আমি বুঝতে পারছি। একটু লম্বা লেকচার বা একটু কেমন থিওরিটিক্যাল লেকচার ছিল, ম্যাথ একটু কম, কিন্তু বাসায় ভালো করে প্র্যাকটিস করো আর কিছু অ্যানিমেশন একটু গুগল থেকে সার্চ করো, তাহলেই হবে, তাই ভালো বুঝতে পারবা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।